আসসালামু আলাইকুম। পরিবেশ ইস্যুর উপরে 50টি প্রশ্ন যেগুলো বারবার পরীক্ষাতে সহ আজকের এই ক্লাসটি আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য। কারণ যেই টপিক থেকে প্রশ্ন আসে এ পর্যন্ত প্রচুর পরিমাণ প্রশ্ন এসেছে এই পরিবেশ ইস্যু থেকে। আবারও প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। 50টি প্রশ্নের ব্যাখ্যা সহ আজকের এই ক্লাসে আপনাকে স্বাগতম। আপনার এই 50টি প্রশ্ন যদি পড়েন এখান থেকে ইনশাল্লাহ 2 মার্ক যে কোনো চাকরির পরীক্ষাতে থাকবে, এটা আমি বলতে পারি ইনশাল্লাহ। কারণ আপনার পরিবেশ এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের অঙ্গাঙ্গি ভাবে জড়িত। বর্তমানে পরিবেশ চেঞ্জ হয়ে যাচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো মানে অরাজনৈতিক বিষয়, সেখান থেকে আপনাদের প্রশ্ন থাকা সম্ভাবনা হচ্ছে 100%। তো এই জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি আপনাদের জন্য আমি উৎসর্গ করলাম। আপনার এই ক্লাসটি যাতে আমরা ভাই বোন সবাই যাতে উপভোগ করতে পারি একসাথে, সেজন্য ক্লাসটা শেয়ার করে দিতে হবে। যত দ্রুত শেয়ার করবেন তত দ্রুতই আমার এই ক্লাসটি আপনাদের জন্য আমি শুরু করতে পারছি। দ্রুত শেয়ার করে দিতে হবে, দ্রুত শেয়ার করে দেন। আজকের এই ক্লাসটি হচ্ছে যারা নিবন্ধন পরীক্ষা দিবেন, প্রাইমারির প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন, অথবা যারা 10 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষা দিবেন এবং বিসিএস পরীক্ষা দিবেন, ব্যাংকে চাকরির পরীক্ষা অংশগ্রহণ করবেন, প্রত্যেকের জন্য আজকের এই ক্লাসটি গুরুত্বপূর্ণ, সমানভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং এই ক্লাসটি কোনোভাবে মিস করা যাবে না। দ্রুত শেয়ার করে দিতে হবে। আর কে কোথা থেকে দেখছেন একটু জানিয়ে দেন, কোন জেলা থেকে দেখছেন আপনি, যে শেয়ারটা লিখে ফেলতে হবে। কয়টা শেয়ার করেছেন আপনি? 4টা 5টা? কয়টা শেয়ার করেছেন এটা পাশে লিখে দেন, তাহলে আমি দেখতে পাবো যে আসলে আপনারা শেয়ার করেছেন কিনা। আপনি কি 5টা শেয়ার করেছেন নাকি 6টা শেয়ার করেছেন? ঠিক আছে, শেয়ার 5, শেয়ার 6, আপনি এটা লিখে দেন পাশে। আপনারা ভর্তি হতে বলেন কিন্তু সার্কুলার কবে জানেন না। আচ্ছা, সার্কুলারটা কি আমরা দেই বলেন? সার্কুলার দেয় হচ্ছে সরকার। সরকার যখন ইচ্ছা করবে তখনই দিবে, তবে অতি শীঘ্রই সার্কুলার পাবেন। হ্যাঁ, তারপরে শেয়ারডান লিখছেন আমাদের বর্ষা খান। বর্ষা খান শেয়ারডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। ইমরান হাসান ইমরান শেয়ারডান লিখেছেন। সিনথিয়া ইসলাম সুরভি আপু শেয়ারডান লিখেছেন। তারপরে আমাদের বাংলাদেশি সরম, আমাদের এখানে অনেকে শেয়ারডান লিখেছেন। যারা শেয়ার ডান লিখেছেন সবার প্রতি কৃতজ্ঞ। আরো দ্রুত শেয়ার করে দিতে হবে। আজকের এই ক্লাসটা হচ্ছে দুর্দান্ত একটি ক্লাস এবং অনেক গুরুত্বপূর্ণ। এই যাবৎ যতগুলো ক্লাস হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আজকের এই ক্লাসটি। কারণ পরিবেশ থেকে প্রশ্ন আপনার 2 থেকে 3টা যে কোনো চাকরির পরীক্ষায় থাকে। আমি বলেছি 2টা প্রশ্ন নির্ঘাত থাকবে আজকের এই 50টা প্রশ্ন থেকে। আমি আজকে দেখাবো আপনাদেরকে। জি, ইমরান হাসান ইমরান শেয়ার ডান লিখেছেন, 7টি শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে। তারপরে আমাদের ইসরাত আমিনা শেয়ার ডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কুমি চুমকি বিশ্বাস, রাকিব ইসলাম ফয়সাল শেয়ার লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। গাজী তানিয়া আক্তার, তারপরে আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হয়ে শেয়ার করে ফেলেছেন আজকের এই ক্লাসটি। আরো দ্রুত শেয়ার করে ফেলতে হবে ভাই বোন, আরো দ্রুত শেয়ার করে ফেলতে হবে, আরো দ্রুত। আচ্ছা, তো পরিবেশ কি এটা যদি আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, এটা আসলে বাচ্চাদের পড়া, আমি এগুলো জিজ্ঞেস করব না আপনাদের। পরিবেশ কি, পরিবার কি, যৌথ পরিবার কি, এগুলো সাধারণত পরীক্ষাতে আসেও না। তাইলে আসে কি? আসে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এই পরিবেশ ইস্যুগুলো নিয়ে। পরিবেশ ইস্যু কি? যেমন আমরা দেখতে পাই যে এইটার সাথে 2টা বিষয় সম্পর্কযুক্ত। একটা হচ্ছে আবহাওয়া। যদি আপনাদেরকে জিজ্ঞেস করে আবহাওয়া কি, তাহলে আবহাওয়াটা আপনি বলতে পারছেন। আরেকটা হচ্ছে জলবায়ু। এই জলবায়ু, তো আবহাওয়াটা হচ্ছে দৈনন্দিন দৈনন্দিন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। দৈনন্দিন তাপমাত্রা, তারপরে হচ্ছে বৃষ্টিপাত, গরম ঠান্ডা, এটার গড় অবস্থানকে দৈনিক, এটা হচ্ছে দৈনিক আবহাওয়ার গড়। এটা দৈনিক যে আমাদের বৃষ্টিপাত হয়, তারপরে ঠান্ডা, এটার সমষ্টি।
আর আরেকটা হচ্ছে জলবায়ু। জলবায়ু হচ্ছে 30 থেকে 40 বছর, 30 থেকে 40 বছরের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ কোন অঞ্চলে 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড়কে বলা হয় জলবায়ু। কোন অঞ্চলের 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড়কে বলা হয় জলবায়ু। তো এই যে বিষয়টা, আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে, আবার জলবায়ু তো পরিবর্তন হয়েছে। এখন অঞ্চল বলতে কি অঞ্চল বোঝায়? যেমন এশিয়া একটা অঞ্চল, তাই না? এশিয়া একটা অঞ্চল, পৃথিবীতে 7টা মহাদেশের মধ্যে এটা একটি। আবার যেমন আফ্রিকা, এই যে আফ্রিকাও কিন্তু একটা অঞ্চল, আফ্রিকা অঞ্চল। তারপরে আমেরিকা, তো আফ্রিকার সব অঞ্চল না, আবার এশিয়ার সব অঞ্চল নয়। যেমন দক্ষিণ এশিয়া বললাম, আমি দক্ষিণ পূর্ব বললাম, এটা হচ্ছে মূলত অঞ্চল। বৃহৎ অঞ্চলে 30 থেকে 40 বৎসরের আবহাওয়ার গড়কেই বলা হয় জলবায়ু। এটা পরীক্ষাতে আসছিল। তো এখন আপনাদেরকে আমি এই বিষয়গুলো নিয়েই মূলত আজকে পড়াবো। তো দেখি আপনারা সবাইকে শেয়ার করেছেন কিনা। এখানে প্রায় 200 ভাই বোন যদি একটা করে শেয়ার করতেন তাহলে কতগুলো শেয়ার হয়ে যেত বলেন তো? শেয়ার কম হয়েছে, আপনাদের শেয়ার কম হয়েছে। জি, আমি শুরু করে দিচ্ছি। এই এখানে আসেন, এটা চালু করে দাও। আচ্ছা, আমরা দেখি প্রথম যে প্রশ্নটা সেটা কি নিয়ে। যেমন প্রথম প্রশ্নটা হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা গত 100 বছরে বেড়েছে কত? ঠিক আছে, এই প্রশ্নটা বিগত সালের পরীক্ষাতে এসেছে, অনেকবার এসেছে। পৃথিবীর তাপমাত্রা গত 100 বছরে বেড়েছে 0.05 ডিগ্রি সেলসিয়াস, নাকি 0.6 ডিগ্রি সেলসিয়াস, নাকি 0.7 ডিগ্রি সেলসিয়াস, নাকি 0.8 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, কত বেড়েছে এটা জানতে চেয়েছে। তো মনে রাখতে হবে এটা মুখস্থের বিষয়, কারণ এটা আপনি পত্রিকা না দেখলে এটা অ্যান্সার করা অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে, স্যার নিবন্ধন নাকি সাধারণ জ্ঞান থাকবে না? সাধারণ বিজ্ঞান থাকবে। কে বলেছে আপনাকে? সাধারণ বিজ্ঞান ওখানে উল্লেখ নাই, সাধারণ জ্ঞান উল্লেখ আছে। সাধারণ জ্ঞান থাকবে না এমন একটা পরীক্ষা বাংলাদেশে নাই, অন্তত চাকরির জগতে মানে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকবে, এটা নিশ্চিত। ঠিক আছে, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকবে, কোনো সন্দেহ নেই। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাইলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যেটা, সেটা হচ্ছে 0.8 ডিগ্রি সেলসিয়াস। 0.8 ডিগ্রি সেলসিয়াস যারা দিয়েছে তাদের প্রশ্নের অ্যান্সারটা সঠিক হয়েছে। তার মানে পৃথিবীতে গত 100 বছরের মধ্যে তাপমাত্রা কি পরিমাণ বাড়তেছে এখন চিন্তা করেন। এই যে শীত কিন্তু শেষ হয়ে গেছে, অলরেডি গরমের আলামত শুরু হয়ে গেছে, এখন আর কিন্তু কাঁথা কম্বল তেমন লাগে না। আর 1 সপ্তাহ যাক, তারপরে শুরু হয়ে যাবে, মানে এসি চালাও, ফ্যান চালাও, অস্থির হয়ে যাবেন আপনারা। ঠিক আছে, আর এপ্রিল মাস তো কোনো কথাই নেই বাংলাদেশে। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে দূষিত মহাসাগর কোনটি? কোন মহাসাগরটি পৃথিবীর সবচেয়ে দূষিত? এটা কি কাস্পিয়ান সাগর, ভূমধ্য সাগর, চীন সাগর, নাকি আরব সাগর? এটা জিজ্ঞেস করেছে পৃথিবীর সবচেয়ে দূষিত মহাসাগর কোনটি। এই প্রশ্নটা বিসিএসও এসেছে, মনে রাখবেন। এই প্রশ্নটা NTRCA এই পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নটা এসেছে, বারবার আসে এই প্রশ্নটা, যে পৃথিবীর সবচেয়ে দূষিত মহাসাগর কোনটি? কাস্পিয়ান সাগর, ভূমধ্য সাগর, চীন সাগর, নাকি আরব সাগর? মহাসাগর না, এটা মূলত হচ্ছে সাগর। ঠিক আছে, এটা মূলত হচ্ছে সাগর, পৃথিবীর সবচেয়ে দূষিত সাগর। দেখি এটা অ্যান্সার করেন তো আপনারা। সিনথি ইসলাম সুরভি, তারপরে দুলাই খান অ্যান্সার করেছেন, আবির আব্দুল্লাহ, তারপর সেলিম শাহরিয়ার। আচ্ছা, অনেকে শেয়ার ডান এখন লিখছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা শেয়ার করতেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ। তারপর হচ্ছে চুমকি খাতুন, চামেলি খাতুন, ইমরান হাসান ইমরান অ্যান্সার করেছেন। আরব সাগর বলেছেন না, আরব সাগর না, আরব সাগর হবে না। প্রত্যেকে অ্যান্সার করেন, প্রত্যেকে অ্যান্সার করতে হবে। তারপরে এখানে রিপা বিশ্বাস অ্যান্সার করেছেন, রিপা বিশ্বাস। মাওলানা মকবুল হুসাইন অ্যান্সার করেছেন নো, হয়নি। তাইলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ভূমধ্য সাগর। এটা হচ্ছে ভূমধ্য সাগর হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এটা ইউরোপে অবস্থিত একটি সাগর, মনে রাখবেন। এটা কোন মহাদেশে? ইউরোপে।
এশিয়াতেও পড়েছে, ইউরোপ প্লাস এশিয়া। এশিয়ায় এই মহাসাগরটির অবস্থান, ইউরোপ এবং এশিয়াতে এই মহাসাগরের অবস্থান ভূমধ্য সাগর। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দূষিত সাগর। আর যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে দূষিত নদী কোনটি, বাংলাদেশের সবচেয়ে দূষিত, বাংলাদেশের সবচেয়ে দূষিত নদী যদি বলা হয় সেটা কোনটা হবে? বুড়িগঙ্গা। এই সেই বুড়িগঙ্গা, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দূষিত নদী। কারণ এই বুড়িগঙ্গা নদীর এত পরিমাণ ময়লা বহন করতে হয়, ঢাকা শহরের সব ময়লা গিয়ে বুড়িগঙ্গাতে পড়ে। এই কারণে বুড়িগঙ্গাকে বলা হয় যে বাংলাদেশের সবচেয়ে দূষিত নদী। আর মনে রাখতে হবে, বুড়িগঙ্গাকে আবার বলা হয় ঢাকার দুঃখ। এটা কি বলা হয়? এটাকে ঢাকার দুঃখ বলা হয়। তো ইউরোপ মহাদেশের ভূমধ্য সাগর, এটা হচ্ছে সবচেয়ে দূষিত একটি মহাসাগর। কারণ কি? এই সাগরের তীরে প্রায় প্রায় 16টি দেশ অবস্থিত। 16টি দেশ অবস্থিত হচ্ছে ভূমধ্য সাগরের তীরে। আর এই ভূমধ্য সাগরের তীরবর্তী রাষ্ট্রগুলোতে ফল ফলাদি বেশি হয় বলে এর তীরবর্তী রাষ্ট্রগুলোকে বলা হয় ফলের ঝুড়ি। ঠিক আছে, ভূমধ্য সাগর বা মেডিটেরিয়ান সি এর তীরবর্তী রাষ্ট্রগুলোকে বলা হয় ফলের ঝুড়ি। কারণ সাগর কেন্দ্রিক ফল ফলাদি বেশি হয়। নদীর তীরে দেখবেন যে নারিকেল গাছ বেশি হয়, তাই না? মানে ফল বেশি হয় এই সাগরের তীরবর্তীতে। এই কারণে এই ভূমধ্য সাগরের তীরবর্তী রাষ্ট্রগুলোকে ফলের ঝুড়ি বলা হয়। পরীক্ষাতে বারবার আসতে দেখা যায় যে নিচের কোনটি ফলের ঝুড়ি হিসেবে পরিচিত? তাহলে নিচের ফলের ঝুড়ি হিসেবে পরিচিত যেটি, সেটা হচ্ছে ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগর এটি ফলের ঝুড়ি হিসেবে পরিচিত। ঠিক আছে, তাহলে এই যে বিষয়গুলো, তারপর আসেন আপনাদের এটা যদি হয়ে যায়, আবার এটাও আসতে পারে যে ভূমধ্য সাগর কোন মহাদেশে অবস্থিত? এটা ইউরোপ মহাদেশে অবস্থিত এবং ইউরোপের সবচেয়ে বড় মহাসাগর, সবচেয়ে বড় সাগর। আবার পৃথিবীর কোন সাগরের তীরে সবচেয়ে বেশি দেশ অবস্থিত? পৃথিবীর যেই সাগরের তীরে সবচেয়ে বেশি দেশ অবস্থিত সেটাও কিন্তু এই ভূমধ্য সাগর। ভূমধ্য সাগরের তীরে এত বেশি দেশ অবস্থিত, এত বেশি মানুষ বসবাস করে, পৃথিবীতে অন্য কোন সাগরের তীরে মানুষ এত বসবাস করে না। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার, তাই না? এবার আসেন 3 নং প্রশ্ন। আমরা 50টি প্রশ্নের সলিউশন দিব আজকের এই ক্লাসের মধ্যে। আপনারা যারা আমার ক্লাসে শেষে এসে জয়েন করেছেন, ক্লাসটি শেয়ার করে টাইমলাইনে রেখে দেন। একটা সম্পদ থাকবে আপনার জীবনে, একটা সম্পদ, নিশ্চিত থাকেন এখান থেকে আপনি অনেক প্রশ্ন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আছেন, মাথাপিছু গ্রিনহাউস গ্যাস উদ্গীরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি? দেখেন এই প্রশ্নটা কতবার আসছে, 37 বিসিএস, তারপর বিআরইবি সহকারী সচিবে, সহকারী পরিচালকে 2017 সালে এসেছে, হ্যাঁ, তারপরে এগুলা বিভিন্ন পরীক্ষাতে এসেছে। তো মাথাপিছু গ্রিনহাউস গ্যাস উদ্গীরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি? রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন নাকি জার্মানি? এখন খারাপ যদি কোনো কিছু হয় সেটা দোষ দিয়ে দেখাকে চীনকে, ঠিক আছে, আর ভালো কিছু হইলে মানে ক্রেডিট নিয়ে নেয় যুক্তরাষ্ট্র। এই যে একটা চীন যুক্তরাষ্ট্রের মধ্যে বৈরিতা, এর কারণে দেখা যাচ্ছে আমাদের দেশে একটা হজবরল, সারা পৃথিবীতে একটা হজবরল অবস্থান তৈরি হয়েছে। চীন কি করছে? বিশ্বের অনেকগুলো দেশ তার বন্ধু বানাচ্ছে। যুক্তরাষ্ট্র অলরেডি বন্ধু বানিয়ে রেখেছে। তো এখন এই তারা পরাশক্তি, তারা চাচ্ছে যে পৃথিবী 2 ভাগে ভাগ হয়ে যাক। একবার ভাগ হতে চেয়েছিল রাশিয়াকে নিয়ে, রাশিয়া এবং আমেরিকা 2 অঞ্চলে ভাগ হয়েছিল, কিন্তু যেভাবে হোক যুক্তরাষ্ট্র এই ভাগ ছুটিয়ে নিজে সব দখল করে ফেলেছে। কিন্তু চীন এখন ছাড় দিচ্ছে না। এখন এই গ্রিন হাউস গ্যাস এটা উদ্গীরণে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। এটি হচ্ছে সত্য। তো যারা যারা যুক্তরাষ্ট্র দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে। জি রোকসানা আক্তার, আপনারা সঠিক হয়েছে। তারপরে আমাদের তাহরিনে ইসলাম খান, শেহরিন শেখ, ইমরান হাসান, তারা আফরুজা আক্তার, টিনা,
অমিত সাহা, তারপরে হচ্ছে চামেলি খাতুন, আপনারা সঠিক অ্যান্সার দিয়েছেন। তারপর হালিম হোসেন আলম, রাইসা জান্নাত, আপনাদের গুলো সঠিক হয়েছে। গ্রিন হাউস গ্যাস উদ্গীরণে শীর্ষ দেশ যেটি সেটা হলো যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস উৎপাদন করে যুক্তরাষ্ট্র। আচ্ছা, তারপর আসেন পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমরা একটু দেখে নেই এখানে কি আছে। জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছেন? এই প্রশ্নটা বিসিএস এ এসেছে। দেখেন, সমুদ্রের নিচে মন্ত্রিসভার বৈঠক করেছে, তাই না? আচ্ছা, মন্ত্রিসভা রস্বইকার হয়, হ্যাঁ, মন্ত্রিসভা রস্বইকার হয়। তো মন্ত্রিসভার বৈঠক করেছেন কোন দেশ? সমুদ্রের নিচে। মানুষ মন্ত্রিসভার বৈঠক করে হচ্ছে অফিসের মধ্যে বা সংসদও করতে পারে, অথবা বিশেষ কোনো জায়গাতে করতে পারে, কিন্তু সমুদ্রের নিচে করবে, এটা একটা বিরল পৃথিবীতে। তাহলে সমুদ্রের নিচে মন্ত্রিসভার বৈঠক করে এটা আসলে কি করেছে তারা? এটা হচ্ছে বিশ্বকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে, বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। যে রাষ্ট্রটি, ওই রাষ্ট্রটার নাম কি বলেন? সিনথিয়া সুরভি সঠিক বলে ফেলেছেন অলরেডি। সঠিক অ্যান্সার করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, রুকসানা, অমিত সাহা, তারপরে মাসুম ব্যাপারী, চামেলি খাতুন, আব্দুল কুদ্দুস, শারমিন শিকদার, তারপরে তানি তানি তানি, তারপরে তাফসিয়া নওয়াজ, সাবা, রিপা বিশ্বাস, সালেহ শেখ, ডালিম শর্মা, সাবিকুল ইসলাম, তাহরিন ইসলাম খান, সুবর্ণ আক্তার, নাসরিন সুলতানা নীলা, রোজিনা আক্তার। ওকে, তার মানে সঠিক অ্যান্সারটা চলে আসছে। সঠিক অ্যান্সারটা হচ্ছে এই মালদ্বীপ। এই মালদ্বীপ সর্বপ্রথম সমুদ্রের নিচে মন্ত্রিসভার বৈঠক করেছে। মালদ্বীপ সমুদ্রের নিচে মন্ত্রিসভার বৈঠক করেছে। তাহলে মালদ্বীপ সমুদ্রের নিচে বৈঠক করেছে, তাই তো? এটা হচ্ছে সঠিক অ্যান্সার, মালদ্বীপ সমুদ্রের নিচে মন্ত্রিসভার বৈঠক করেছে। গুড, আপনাদের সবার অ্যান্সার হয়েছে, সবার অ্যান্সার হয়েছে। আচ্ছা, এবার যদি আমি বলি কত সালে করেছে, এটা কি আপনারা জানেন? মালদ্বীপ কত সালে? এটা হচ্ছে 2009 সালে। 2009 সালে বৈঠকটি হয়েছিল। বৈঠকটি হয়েছিল, এই বৈঠকটা হয়েছিল 2009 সালে। আর একটু বলে রাখি, এই বৈঠকটা হয়েছিল জলবায়ু বিষয়ে সচেতনতা বৃদ্ধি, জলবায়ু বিষয়ে সচেতনতা বৃদ্ধি, তারপরে পৃথিবীর যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে বা পৃথিবীর উষ্ণতা, এটার সচেতনতার জন্য মূলত এই মন্ত্রিসভার বৈঠকটা পানির নিচে করেছে, বিশ্ব যাতে দেখে যে আমরা অনেক কষ্টে আছি। কারণ এই যে মালদ্বীপের চারপাশ দিয়ে কি মনে রাখবেন, মালদ্বীপ এটা চারপাশ দিয়ে কিন্তু সাগর, ঠিক আছে? চারপাশ দিয়ে হচ্ছে কি সাগর? যেমন আরব সাগর। তো আরব সাগর হচ্ছে মালদ্বীপের চারপাশ দিয়ে। তো মালদ্বীপের চারপাশ দিয়ে যেহেতু পানি, যদি এখানে দেখা যাচ্ছে পানির উচ্চতা বাড়ে, মালদ্বীপ কিন্তু পানির নিচে তলিয়ে যাবে। এই কারণে মালদ্বীপ সরকার জমি কিনে রাখতেছে, জমি কিনতেছে কানাডা ও অস্ট্রেলিয়াতে মালদ্বীপ সরকার। তাহলে মালদ্বীপ সরকার কানাডা এবং অস্ট্রেলিয়াতে কি কিনে রাখতেছে? জমি কিনে রাখতেছে, যে যদি আমাদের দেশ পানির নিচে তলিয়ে যায় তাহলে আমরা থাকবো কোথায়? এই জন্য মূলত তারা কানাডা এবং অস্ট্রেলিয়াতে জায়গা কিনে রাখতেছে। কারণ জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলে যাচ্ছে। বরফ গললে এক অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে, আরেক অঞ্চল উপকৃত হবে। যেমন কানাডার সবচেয়ে বেশি উপকৃত হবে। কানাডার হাজার হাজার মাইল
বরফের নিচে চাপা পড়ে আছে। তো এই মাইলেজ গুলো দেখা যাচ্ছে যে বরফ যদি সরে যায় এখানে চাষবাসের উপযোগী হয়ে যাবে। সুতরাং কানাডা, অস্ট্রেলিয়া, তারপর আমেরিকা, চীন, কিছু রাষ্ট্র আছে, রাশিয়া সহ, তারা উপকৃত হবে, কিন্তু আমাদের মতো গরিব রাষ্ট্রগুলো, এশিয়া, আফ্রিকা রাষ্ট্রগুলো পানির নিচে তলিয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে মানে বিষয়। তাহলে জলবায়ু পরিবর্তনের জন্য জলবায়ু পরিবর্তনের সচেতনতা বৃদ্ধির জন্য দেখা যাচ্ছে যে এই বৈঠকটা, অভিনব বৈঠকটি পানির নিচে করেছে। যদিও সেটা অক্সিজেন ছিল, তাদের মুখের মধ্যে অক্সিজেন লাগানো ছিল, একটু বসে আর কি, বসে হচ্ছে কি আবার সবাই উঠে গেছে। বিশ্বের দৃষ্টি আকর্ষণ করলো, ছবি টবি তুললো, ভিডিও করলো, করে শেষ। আচ্ছা, এই গেল বিষয়। এবার আরেকটা প্রশ্ন দেখেন, বিশ্ব পরিবেশ দিবস কোনটি? বিশ্ব পরিবেশ দিবস কোনটি? 5 জুন, 15 মে, 1 মে নাকি 15 জুন? এটা জানতে চেয়েছে। তো এটা খুবই বেশি আসে পরীক্ষাতে। এটা সঠিক অ্যান্সার করে ফেলেছেন। স্যার, 19তম নিবন্ধনের জন্য কোন বইটা ভালো হবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। বই কিনবেন নাকি গাইড কিনবেন নাকি আমাদের সাজেশন নিবেন? আমি আপনাকে বলে দিচ্ছি, নো টেনশন। এখন পরিবেশ দিবস যারা যারা 5 জুন দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে। 5 জুন এটা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। আর 22 এপ্রিল যদি বলা হয়, 22 এপ্রিল পৃথিবী দিবস বা ধরিত্রী দিবস। ঠিক আছে, ধরিত্রী দিবস কবে? 22 এপ্রিল। আর পরিবেশ দিবস কবে? সেটা হচ্ছে 5 জুন। তাহলে 5 জুন এটা হচ্ছে পরিবেশ দিবস, আর 22 এপ্রিল এটা হচ্ছে ধরিত্রী দিবস, বিশ্ব ধরিত্রী দিবস হিসেবে পরিচিত। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে দিবসগুলো পড়তে হবে। পরিবেশের সাথে সম্পর্কিত এই দুইটা দিবস আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, কারণ এই প্রশ্নটাই মিনিমাম এসেছে 50 বার। 50 বার এসেছে, আরো আসবে। এমনকি 51 বার আসবে না? আসবে, এগুলো আসবে। আর 22 এপ্রিল এটাও মিনিমাম আপনার এটা 40 থেকে 50 বার আসছে। এই প্রশ্নটাই দিবস থেকে আসে পরিবেশের উপরে। তাইলে একটা 22 এপ্রিল, একটা হচ্ছে 5 জুন। 22 এপ্রিল এটা হচ্ছে ধরিত্রী দিবস, 5 জুন যেটা, সেটা কি দিবস? সেটা হলো পরিবেশ দিবস। আর 1 মে দিবস হিসেবে পরিচিত। 1 মে দিবস বা শ্রমিক দিবস হিসেবে পরিচিত। আচ্ছা, তাহলে পরের প্রশ্ন। আচ্ছা, আপনাদেরকে পরের যে প্রশ্নটা আমি দেখাচ্ছি, দেখেন, গ্রিন হাউসে গাছ লাগানো হয় কেন? গ্রিন হাউসে, আচ্ছা, গ্রিন হাউস কি? কাচের তৈরি করা এক ধরনের ঘর। এইটা ধরেন গ্রিন হাউস, এটা হচ্ছে গ্রিন হাউস। তো এখানে গাছ লাগায় কেন বলেন তো? এখানে গাছ লাগানোর মানেটা কি? কেন গ্রিন হাউসের মধ্যে গাছ লাগানো হয়? মনে রাখতে হবে, গ্রিন হাউসে, আচ্ছা আপনারা আগে দেখি অ্যান্সার করার চেষ্টা করুন। উষ্ণতা থেকে রক্ষার জন্য, অত্যধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য, আলো থেকে রক্ষার জন্য, নাকি ঝড় বৃষ্টি থেকে রক্ষার জন্য? গ্রিন হাউস কিন্তু কাচের তৈরি, কাচের তৈরি করা ঘর। তাহলে কাচের তৈরি করা ঘর, এটি মূলত গ্রিন হাউস হিসেবে পরিচিত। তো এখানে গাছ লাগায়, মানে এই ঘরটা তৈরি করে যাতে ভিতরে চাষবাস করা যায়, গাছ লাগানো যায়। কারণ বরফের কারণে তো কিচ্ছু করা যায় না, বরফ পরে সব গাছপালা মাটির নিচে, বরফের নিচে চলে যাবে। এই জন্য তারা হচ্ছে কাঁচ দিয়ে এক ধরনের ঘর বানায়। ঠিক আছে, সেখানে আর বরফ ঢুকতে পারে না। তো এটা মূলত কেন বানায়? সেটা হলো অত্যধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য এখানে গাছ লাগানো হয়। তাহলে গাছে কিছু ঠান্ডা হ্রাস করে ফেলে, তারপরে দেখা যাচ্ছে যে সেখানে শাক সবজি বা তাদের দৈনন্দিন খাবারের জন্য যেই জিনিসপত্র, ম্যাটেরিয়ালস দরকার, সেগুলো তারা কি করতে পারে? সেখানে উৎপাদন করতে পারে। তো এই জন্য মূলত গ্রিন হাউসে গাছ লাগানো হয়। এই গ্রিন হাউস গুলো বেশি কোথায় জানেন? গ্রিন হাউস বেশি কোন দেশে? বেশি হচ্ছে রাশিয়াতে। রাশিয়াতেও গ্রিন হাউস আছে, আবার চীনে আছে, ইউএসএ তে আছে, কানাডাতে আছে। ঠিক আছে, বিশ্বের এই যে কয়টা রাষ্ট্র বললাম, এই সকল রাষ্ট্রে গ্রিন হাউসের ভিতরে চাষবাস করে ওই অঞ্চলের মানুষজন জীবন ধারণ করে থাকে। তাহলে গ্রিন হাউসে গাছ লাগানোর কারণ হচ্ছে যাতে
ঠান্ডা থেকে রক্ষা পাওয়া যায়, কারণ গ্রিন হাউসের চারপাশ দিয়ে তো বরফ পড়ে ওটা ঠান্ডা হয়ে থাকে। এই ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্যই তারা মূলত এই গাছ লাগায়। এই হচ্ছে বিষয়। বলেন এগুলা কত গুরুত্বপূর্ণ, আপনাদের কিভাবে আমি বুঝাবো? এই পরিবেশ ইস্যু থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন এই পর্যন্ত এসেছে। তারপরে দেখেন এখানে কি বলা আছে, জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি? জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি? আলট্রা ভায়োলেট রশ্মি, এক্স রে রশ্মি, গামা রশ্মি নাকি আলফা রশ্মি? দেখি এটা অ্যান্সার করেন। এটা অনেকে পারবেন, এখানে সায়েন্সের অনেক স্টুডেন্ট আছেন, আপনারা অ্যান্সার করতে পারবেন। জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি আলট্রা ভায়োলেট রশ্মি নো, নাকি এক্স রে রশ্মি, নাকি গামা রশ্মি, নাকি আলফা রশ্মি? বাহ, অনেকেই অ্যান্সার দিয়েছেন। আলিম খান অ্যান্সার করেছেন, তারপরে আমাদের আকাশ সরকার, তারপরে মনি মুক্তা অ্যান্সার করেছেন, তারপরে মুজিব খান অ্যান্সার করেছেন, ইসমাইল তারপরে হচ্ছে তাসফিয়া রাকিব ইসলাম, ফয়সাল, রোকসান আক্তার, তারপরে অনেকে অ্যান্সার দিয়েছেন। তার মানে সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে গামা রশ্মি। এই গামা রশ্মি হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিকর, জীব জগতের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর যে রশ্মিটি সেটা হচ্ছে এই গামা রশ্মি। জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক যে রশ্মিটা সেটা কি রশ্মি? সেটা হলো গামা রশ্মি। হ্যাঁ, মাসুদ ব্যাপী হয়েছে, মাসুদ রাব্বি, সেলিম শাহরিয়ার, অপু ভৌমিক। আচ্ছা, তারপরে আমরা আরেকটা প্রশ্ন দেখি। এখানে বলা আছে জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি? প্রাকৃতিক পরিবেশ নাকি সামাজিক পরিবেশ, বায়বীয় পরিবেশ নাকি সাংস্কৃতিক পরিবেশ? তো জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, দেখেন একটু 28তম বিসিএস এর প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটা 28তম বিসিএস এ না, এটা অনেক পরীক্ষাতে এসেছে, প্রাথমিকেও এসেছে, প্রাইমারিতে এই প্রশ্নটা এসেছে, আবার নিবন্ধনে এসেছে এই প্রশ্নটা। সুতরাং প্রত্যেকটা পরীক্ষার জন্য এই বিষয়গুলো খুব জরুরি। তাহলে বলেন জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, বায়বীয় পরিবেশ নাকি সাংস্কৃতিক পরিবেশ? তাহলে সঠিক অ্যান্সার দিয়েছেন, অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। অনেকের অ্যান্সারটাই সঠিক হচ্ছে। আচ্ছা, ইসমাইল হোসেন, রিপা বিশ্বাস, তারপর দুলাই খান সঠিক বলেছেন। তার মানে প্রাকৃতিক পরিবেশ, জনসংখ্যা যত বৃদ্ধি পাবে পরিবেশের উপরে তত বেশি প্রভাব পড়বে। যেমন জনসংখ্যা বৃদ্ধির ফলে কি কি হ্রাস পাবে কি কি? যেমন জমি জমা দরকার, সেই জন্য বন হ্রাস পাবে, বন অথবা গাছপালা, হ্যাঁ বন গাছপালা এগুলো হ্রাস পাবে। তারপরে দেখা যাচ্ছে যে আবাদি জমি এটা হ্রাস পাবে। তো এগুলো তো সবই হচ্ছে প্রাকৃতিক, তাই না? তারপরে কি হবে? পানি দূষিত হবে, পানির ব্যবহার বাড়বে, আর পানি দূষিত হয়ে যাবে, যেটা ব্যবহার বেশি করে এটা তো দূষিত হয়ে যায়, ঠিক আছে? তাহলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যটা নষ্ট হয়ে যায় জনসংখ্যা বৃদ্ধির ফলে। এর প্রশ্ন হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি কমিয়ে দিবেন? না, সমস্যা। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলছিলেন, বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি যেন নাহি করি ভয়। এরকম একটা কবিতা আছে, উনি বুঝাতে চেয়েছেন বিপদে আমার রক্ষা করো প্রভু, এটা আমার তোমার কাছে কোনো আর্জি না। আমার আর্জি হচ্ছে বিপদে আমি যাতে ভয় না করি, আমি যাতে সেটাকে মোকাবেলা করতে পারি, আমি যাতে স্থির থাকতে পারি। এখন আপনাকে যে কোনো পরিস্থিতির মধ্যে নিজেকে মানিয়ে নিতে হবে। যেমন জলবায়ু পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে যে কি বরফ অঞ্চলের পাহাড়ের মধ্যে বা হিমালয়ের মধ্যে যে বরফ জমে আছে সেটা গলে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে। তো এখন আমরা কই যাব? আমরা কি মহাকাশে চলে যাব? না, এই পরিবেশের মধ্যে কিভাবে আপনি কোপ আপ করবেন, কিভাবে সাস্টেইন করবেন সেটা শিখতে হবে, ঠিক আছে? সেটা শিখাই হচ্ছে গুরুত্বপূর্ণ।
তা আপনাকে কি করতে হবে? যে কোনো পরিবেশের মধ্যে নিজেকে মানিয়ে নেয়ার মতো সক্ষমতা অর্জন করতে হবে। আচ্ছা, এবার আসেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কি হবে? সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি গ্রিন হাউসের ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে ক্ষতি কি হবে? এটা কি উত্তাপ অনেক বেড়ে যাবে, নাকি নিম্নভূমি নিমজ্জিত হবে, সাইক্লোনের প্রবণতা বাড়বে, নাকি বৃষ্টিপাত কমে যাবে? তাহলে এটা কোনটা হবে বলেন তো? গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে ক্ষতিকর যে প্রত্যক্ষ ক্ষতি যেটা হবে সেটা কি হবে? এটা কয়টা বিসিএস আসছে দেখেন তো? 26, 19, 15তম বিসিএস, 3টা বিসিএস আসছে। এখন চিন্তা করেন কতবার এটা নিবন্ধনে এসেছে, কতবার এটা নিবন্ধনে এসেছে। তাহলে গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে ক্ষতি যেটা হবে সেটা হচ্ছে নিম্নভূমি। এই তো অনেকে অ্যান্সার করে ফেলেছেন, থ্যাংক ইউ। আপনারা অনেকে পড়াশোনা করেন, এটা বুঝতে যাচ্ছে, চেষ্টা আছে। সুতরাং আপনাদের জন্য সুখবর হলো এই, আপনারা যখন সার্কুলার পাবেন তখন দেখবেন যে আপনাদের কাছে ভালো লাগতেছে এবং সার্কুলারের জন্য আপনারা অপেক্ষা করছেন, কারণ আপনারা পড়াশোনার মধ্যে আছেন বলে। তাহলে নিম্নভূমি নিমজ্জিত হবে, কারণ কি? এই যে বরফ, এই বরফ গলে দেখা যাচ্ছে যে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে। ঠিক আছে, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে। এই কারণে কি হবে? এই কারণে বাংলাদেশ বেশি ক্ষতিগ্রস্ত হবে। বঙ্গোপসাগর এসে দেখা যাচ্ছে যে দক্ষিণাঞ্চল ভেঙে নিয়ে যাচ্ছে, প্রতি বছর তো ভেঙে যায়। তো এই হচ্ছে বিষয়। তারপরে একটা প্রশ্ন, কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে? কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেছিল? চীন, জাপান, বাংলাদেশ, নাকি যুক্তরাষ্ট্র? সর্বপ্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে কোন দেশ? সর্বপ্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে কোন দেশ? চীন, জাপান, বাংলাদেশ, নাকি যুক্তরাষ্ট্র? কোনটা হবে সঠিক অ্যান্সার? আচ্ছা, অনেকে সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছেন, সেটা হচ্ছে বাংলাদেশ। সেটা হলো বাংলাদেশ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অ্যান্সার করতে থাকেন। তার পাশাপাশি আমি একটা আপনাদের গুড নিউজ দিতে চাই, সেটা হলো আপনারা যারা নিবন্ধন করবেন, নিবন্ধন পরীক্ষা দিবেন, এবং এখানে কেউ আছেন কিনা নিবন্ধন পরীক্ষা দিবেন? আপনারা কি সবাইকে নিবন্ধন পরীক্ষা দিবেন? হ্যাঁ, ওই তো দেখি সবাই নিবন্ধন পরীক্ষা দিবেন। আচ্ছা, সবাই দিয়েন। শিক্ষক হওয়ার এটা ভালো একটা উদ্যোগ। তো যারা যারা শিক্ষক হতে চান, নিবন্ধন পরীক্ষাতে অংশগ্রহণ করতে চান, আমাদের এখানে একটা কোর্স চালু করেছি আমরা, নতুন কোর্স, মানে 19তম নিবন্ধনের নতুন একটা ব্যাচ আমরা চালু করেছি। এই নতুন ব্যাচটা আমাদের শুরু হবে আগামী সপ্তাহ থেকেই। আর একটা ব্যাচ আমরা অলরেডি চালু করেছি, ওটা ক্লাসও অলরেডি চলমান। তো এখন আরেকটা নতুন ব্যাচ আমরা লঞ্চ করতে চাচ্ছি। সুতরাং আপনারা যদি কেহ 19তম নিবন্ধন ব্যাচে ভর্তি হতে চান, আমরা এখানে যেটা পড়াবো সেখানে বাংলা পড়াবো, তারপরে হচ্ছে ইংরেজি পড়াবো, এখানে একবার বেসিক ধরে ধরে ইংরেজি পড়াবো, তারপরে এখানে জিকে অর্থাৎ এই যে আমি সাধারণ জ্ঞান পড়াচ্ছি এটা পড়াবো ওখানে, তারপরে গণিত। এই 4টা বিষয় আমরা এখানে পড়াবো একবার বেসিক ধরে ধরে। আমাদের এখানে দক্ষ টিচার প্যানেল আছে, যারা প্রত্যেকটা বিষয় আপনাকে অনেক সময় দিবে, যত্ন করবে আপনাকে। আর দেখা যাচ্ছে যে আপনার যত প্রশ্ন থাকে ক্লাসগুলোতে আপনি প্রশ্ন করতে পারবেন, সমস্যার সমাধান করে নিতে পারবেন। আমরা এখান থেকে আপনাদেরকে পিডিএফ আকারে সাজেশন পর্যন্ত এখান থেকে দেব ইনশাল্লাহ। আর এই যে 4টা বিষয় আমরা পড়াবো, প্রতিদিন আমাদের এখানে ক্লাস থাকবে 100+, এখানে ক্লাস থাকবে। তারপরে এখানে 100টা ক্লাস মানে হচ্ছে 100টা পরীক্ষাও থাকবে, 100+ এক্সাম, 100+ পরীক্ষা থাকবে। আর প্রত্যেকটা ক্লাস আমাদের রেকর্ড থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, আপনি যখন ইচ্ছা তখন করতে পারবেন। অনেকে চাকরি বাকরি করছেন, তাদের জন্য হচ্ছে সুবর্ণ একটা সুযোগ, সেটা হচ্ছে আপনি এখানে রেকর্ড ক্লাসগুলো করতে পারবেন। আর এই যে আমরা 100 ক্লাস
আয়োজন করেছি বা প্রত্যেকটা সাবজেক্ট আপনাদেরকে পড়াচ্ছি, এর জন্য আমরা ফি নির্ধারণ করেছি 3,000 টাকা। ফি হচ্ছে আমাদের 3,000 টাকা। আপনাদের কাছে সবার কাছে একটা বিষয় যে স্যার কত টাকা নিবেন আমরা যদি ইয়েটা করি, আর এটার মেয়াদ কত, এটার মেয়াদ কত দিন? এটার মেয়াদ হচ্ছে পরীক্ষা না হওয়া পর্যন্ত। পরীক্ষা না হওয়া পর্যন্ত, পরীক্ষা না হওয়া পর্যন্ত আমাদের এই কোর্সটা চলমান থাকবে। আমাদের এই কোর্সে আমরা 3,000 টাকা ফি ধরেছি, কিন্তু আপনারা যারা কষ্ট করে আমাদের এই ক্লাসে জয়েন করেছেন আপনাদের জন্যই মূলত আমরা এখন 3,000 টাকা নিচ্ছি না, আমরা নিচ্ছি মাত্র 1,199 টাকা। জাস্ট 1,199 টাকা দিয়ে আপনি যদি চান এখন জয়েন করতে পারবেন। যদি মনে করেন যে ভাইয়া আমি 19তম নিবন্ধনে একটা কোর্স করতে চাচ্ছিলাম, আমি কোনো প্ল্যাটফর্ম পাচ্ছি না, আমি আপনাকে বলবো আপনি ঠিক জায়গায় চলে আসছেন। আপনি আমাদের এখানে ভর্তি হতে পারেন, নিশ্চিন্তে ভর্তি হতে পারেন। আমাদের এই নাম্বারে 1,199 টাকা পাঠিয়ে আপনি এখানে লিখবেন পেমেন্ট ডান। আপনি পেমেন্ট ডান লেখার সাথে সাথেই আমরা আপনাকে খুঁজে বের করে আমরা আমাদের গ্রুপের মধ্যে একটা সিক্রেট গ্রুপ আছে, ওখানে সবাইকে আমরা অ্যাড করি না, যারা ভর্তি হয় ভর্তিকৃত স্টুডেন্টদেরকে আমরা সেই গ্রুপের মধ্যে অ্যাড করি। অ্যাড করে ওখানে আমরা ক্লাস নেই। ওই ক্লাসগুলো হচ্ছে টপিক ধরে ধরে আমরা হচ্ছে পড়াই, ছন্দ দিয়ে পড়াই, তারপরে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি, পরীক্ষা নেই। আবার জরুরি কোনো যদি কোনো খবর থাকে আমরা আমাদের স্টুডেন্টদেরকে সেখানে জানিয়ে দিই। সুতরাং আপনি যদি কানেক্ট থাকতে চান, যদি মনে করেন যে 19তম নিবন্ধনে আমাকে চাকরি পেতেই হবে, তাহলে আর একদিনও দেরি করবেন না, আপনি আমাদের এখানে ভর্তি হয়ে যান নিশ্চিন্তে। আমরা আপনার দায়িত্ব নিয়ে নেব ইনশাল্লাহ। আমাদের এখান থেকে আপনাকে সর্বোচ্চ সার্ভিস দেওয়া হবে, আপনার মোটিভেট করা হবে। আপনার যে দুর্বলতাগুলো আছে, আপনার দুর্বলতা কোথায় এটা তো আমি জানি না, বাংলা না ইংরেজিতে। সুতরাং আপনার দুর্বলতা অনুযায়ী ওই ক্লাসগুলো আপনি গুরুত্ব সহকারে করবেন। আর অন্যান্য ক্লাসগুলো যদি আপনার মনে হয় যে আমি ওগুলো রেকর্ড ক্লাস করব, তাহলে আপনি রেকর্ডও করতে পারবেন। কিন্তু আমাদের এখানে ভর্তি হতে হবে। আমাদের ভর্তি ফি এখন ডিসকাউন্ট দিয়ে 1,199 টাকা। আর যারা মানে আমার এই ক্লাসের পরে ভর্তি হবেন তাদের জন্য হলো 3,000 টাকা। ঠিক আছে, তাদের জন্য হচ্ছে 3,000 টাকা। আর এখন যারা ভর্তি হবেন তাদের জন্য 1,199 টাকা। 01767265758 এই নাম্বারে বিকাশ আছে, নগদও আছে। আপনি পার্সোনাল থেকে সেন্ড মানি করবেন, সেন্ড মানি করে কমেন্টে লিখে দিবেন সেন্ড মানি ডান, আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে ফেলবো। আমি কি বুঝাতে পেরেছি? আমার ক্লাস কিন্তু চলবে, আমি ক্লাস চালাবো, আপনারা ক্লাস করতে থাকেন। আর যারা ভর্তি হন নাই ভর্তি হয়ে নেন। ওকে, পরের প্রশ্নে আমরা আসি। পরের প্রশ্ন আমরা একটু দেখে নেই এখানে কি আছে। দেখেন লেখা আছে স্মোক কি। সমবায় অধিদপ্তরের পরীক্ষা এসেছে এই প্রশ্নটা। তো স্মোক কি? এটা সিগারেটের ধোঁয়া নাকি কুয়াশা, দূষিত বাতাস নাকি শিশির? এই স্মোক দ্বারা আসলে কি বুঝিয়েছে? এই প্রশ্নটা দেখছি বিসিএসও এসেছে। ঠিক আছে, বিসিএসও এসেছে। আর এই প্রশ্নটা আপনাদের নিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ। অনেকে কিন্তু সিগারেটের ধোঁয়া দিয়ে দিবে, কিন্তু এটা সিগারেটের ধোঁয়া নয়। স্মোক মানে সিগারেটের ধোঁয়া নয়। তাহলে এটা কি? পেইড বেসের ক্লাস পাই না স্যার। আচ্ছা, পেইড বেসের ক্লাস কেন পান নাই? বেলাল হোসেন, আপনি এই নাম্বারে মেসেজ দেন। হ্যাঁ, আজকেও পেইড বেসের ক্লাস হচ্ছে, যারা ভর্তি হয়েছে তাদের ক্লাস আজকেও হচ্ছে। ঠিক আছে, গণিত ক্লাস হচ্ছে। আমাদের আরেকটা প্ল্যাটফর্ম থেকে আপনাদের পেইড বেসের ক্লাসগুলো হচ্ছে। আচ্ছা, তাহলে আপনি যদি বলা হয় যে স্মোক কি, তাহলে স্মোক মানে হচ্ছে দূষিত বাতাস। স্মোক মানে হচ্ছে দূষিত বাতাস। ঠিক আছে, স্মোক মানে কি? দূষিত বাতাস। স্মোক মানে হলো দূষিত বাতাস। আচ্ছা, তারপরেটা কোনটি একটি বৈশ্বিক জলবায়ু ও পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক নির্দলীয় আন্দোলনের নাম? আচ্ছা, কোনটি একটি বৈশ্বিক জলবায়ু ও পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক নির্দলীয় আন্দোলন? নির্দলীয়, কোনো দল নাই ওদের। সেটা কি এক্সটিংশন রিবেলিয়ন, নাকি ন্যাচারাল কম্প্যাক্ট, নাকি ইকো ফ্রেন্ড, নাকি বিল বেটার ওয়ার্ল্ড? এগুলো আপনাদের পরীক্ষাতে যখন আসে তখন আপনারা পারেন না। এই প্রশ্নগুলো কিন্তু আসে, দেখেন
কতগুলো পরীক্ষাতে এসেছে? কোনটি একটি বৈশ্বিক জলবায়ু ও পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক নির্দলীয় আন্দোলনের নাম? আচ্ছা, তাহলে এখানে সঠিক অ্যান্সার দিয়েছেন আপনারা অনেকে। আচ্ছা, এখানে পাপড়ি জামান অ্যান্সার করেছেন, পাপড়ি জামান অ্যান্সার করেছেন। তার মানে সঠিক অ্যান্সারটা হচ্ছে বিল্ড বেটার ওয়ার্ল্ড, বিল্ড বেটার ওয়ার্ল্ড, বিল্ড বেটার ওয়ার্ল্ড। এটা হচ্ছে আপনাদের ওখানে নেটওয়ার্ক অনেক দুর্বল, যার কারণে আপনারা অনেক পরে পাচ্ছেন মনে হচ্ছে। সিনথিয়া সুরভি, আপনি সঠিক অ্যান্সারটা দেখে নেন, সেটা হচ্ছে বিল্ড বেটার ওয়ার্ল্ড, বিল্ড বেটার ওয়ার্ল্ড, এটা হবে সঠিক অ্যান্সার। গাজী তানিয়া আক্তার, রাইসা জান্নাত, মনি মুক্তা, তারপরে আইরিন হক সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছেন আপনারা। সঠিক হয়েছে রোজিনা আক্তার, আপনারটাও সঠিক হয়েছে। তারপর আসেন 13 নাম্বার প্রশ্ন, দেখি 13 নাম্বারটা সবাই পারতে হবে, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোন দেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের বনভাগ কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? কোন দেশের ভারসাম্য রক্ষার জন্য, কোন দেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের কত ভাগ বা কয় ভাগ বনভূমি থাকা প্রয়োজন? কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? এটা দেখেন কতগুলো পরীক্ষা আসছে, 12তমতে আসছে, আবার নবম শিক্ষক নিবন্ধনেও আসছে। ঠিক আছে, তাইলে বিগত সালের প্রশ্নগুলো কত জরুরি, কত গুরুত্ব দিয়ে পড়তে হবে। একটা প্রশ্ন কয়েকবার আসে, কয়েকবার আসে। আচ্ছা, তাইলে কোন দেশের ভারসাম্য রক্ষার জন্য, স্যার আমি ভর্তি হতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি ভর্তি হতে চান আমাদের এই যে এই নাম্বারে টাকা পাঠাবেন, ঠিক আছে, দেখেন নাম্বার ভুল করেন না, 01767265758, এই নাম্বারে টাকা পাঠিয়ে আপনাকে ভর্তি হতে হবে, অন্য নাম্বারে টাকা পাঠিয়েন না। এবং এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ, এখানে স্ক্রিনশট দিতে হবে। আবার এই নাম্বারে হচ্ছে বিকাশ এবং নগদ, বিকাশ এবং নগদ, বিকাশ এবং নগদ, এই নাম্বারে হচ্ছে আপনি পার্সোনাল আপনি সেন্ড মানি করবেন। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা? শতকরা 15 ভাগ, 20 ভাগ, 25 ভাগ, শতকরা 30 ভাগ। মনে রাখতে হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 25 ভাগ। এটা কার মতে? হু? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যে কোনো দেশে 25 ভাগ বনভূমি থাকাটা জরুরি, 25% বনভূমি থাকাটা কি জরুরি। কিন্তু বাংলাদেশে কি এই পরিমাণ আছে? বাংলাদেশে কত পার্সেন্ট আছে? মাত্র 17%। বাংলাদেশের বনভূমির পরিমাণ হচ্ছে 17% মাত্র, কিন্তু বিশ্বের 25 ভাগ থাকতে বলেছে এটা হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলেছে যে বিশ্বে 25 ভাগ কি থাকতে হবে? বনভূমি থাকতে হবে। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আপনাকে একটু ইন ডিটেলস জানাটা খুব জরুরি। তারপর আসেন 13 নং প্রশ্ন, সিএফসি কি ক্ষতি করে? সিএফসি, ঠিক আছে, সিএফসি আপনার নাম শুনেছেন, সিএফসি এটা কি ক্ষতি করে? দেখেন প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটা। এটা কি বায়ুর তাপ বৃদ্ধি করে, এসিড বৃষ্টিপাত ঘটায়, ওজোন স্তর ধ্বংস করে, নাকি রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে দেয়? আর সিএফসি তো আপনারা জানেন ক্লোরোফ্লোরোকার্বন, ক্লোরোফ্লোরোকার্বন এটা আসলে কোন ধরনের ক্ষতি করে থাকে? বায়ুর তাপ বৃদ্ধি, এসিড বৃষ্টিপাত ঘটায়, ওজোন স্তর রক্ষা করে, তাহলে এটা আসলে কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে এটা আমার কাছে জানতে চেয়েছে। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে?
সঠিক অ্যান্সার হবে ওজোন স্তর ধ্বংস করে। সিএফসি হচ্ছে ওজোন স্তর ধ্বংস করে। যে ওজোন স্তর বা O3 আমাকে রক্ষা করে সেটাকে ধ্বংস করে। এই যে এটা হচ্ছে ওজোন গ্যাস, ঠিক আছে, ওজোন গ্যাসের সিম্বল। এখন সূর্য থেকে যখন আলট্রা ভায়োলেট রে পৃথিবীর দিকে ধেয়ে আসে, আলট্রা ভায়োলেট রে পৃথিবীর দিকে যখন ধেয়ে আসে, তখন কি করে ওজোন গ্যাস এখানে চুষে ফেলে। এই আলট্রা ভায়োলেট রেটা কি করে চুষে ফেলে। কিন্তু দেখা যাচ্ছে যে সিএফসি গ্যাসের কারণে এই ওজোন গ্যাস ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ফুটার সৃষ্টি হচ্ছে, ছিদ্র তৈরি হচ্ছে। এখানে ছিদ্র তৈরি হয়েছে, যার কারণে দেখা যাচ্ছে আলট্রা ভায়োলেট রে সরাসরি পৃথিবীতে চলে আসতেছে। ফলে পৃথিবীর মানুষজন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। এই কারণে মূলত এটাকে বলছে সিএফসি গ্যাস, ঠিক আছে, সিএফসি গ্যাস। তো বায়ুমণ্ডলের মধ্যে O3 গ্যাসটা আলট্রা ভায়োলেট রে, অতিবেগুনি রশ্মি, এটাকে প্রোটেক্ট করে। কিন্তু এটা ছিদ্র হওয়ার কারণে এটা পৃথিবীর দিকে চলে আসতেছে আলট্রা ভায়োলেট রে। আমাদের পৃথিবীর মানুষজন ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই হলো মূলত বিষয়। তাইলে আমরা জানলাম সিএফসি হচ্ছে ওজোন স্তর ধ্বংস করে বা ফুটা করে বা ছিদ্র করে। বিভিন্ন ভাবে এই প্রশ্নটা আসতে পারে আপনার পরীক্ষাতে। তারপরে 15 নং প্রশ্ন, এটা আপনারা অ্যান্সার করবেন। আর আমাদের ভর্তি চলমান 19তম নিবন্ধনের নতুন কোর্সে যদি আপনি ভর্তি হন, লাইভ চলাকালীন সময় ভর্তি হলে 1199 টাকা। আমাদের এই উপরে দেওয়া নাম্বারে আপনি 1199 টাকা যদি পাঠান, আমরা এখনই আপনার গ্রুপে অ্যাড করে দিব। আর আমার ক্লাস শেষ হয়ে গেলে 3000 টাকা দিতে হবে। ক্লাস শেষে 3000, ক্লাস চলমান সময়ে মাত্র 1199 টাকারই অফার। তা আপনারা যারা 19তম নিবন্ধনের শিক্ষক হতে চান, যদি মনে করেন যে ভাইয়া আমি আসলে অনেক কষ্টে আছি, আমি কাউকে বুঝাতেও পারছি না আমার মনের কথাটা, আমার আসলে একটা চাকরি খুব বেশি প্রয়োজন, এখন আমাকে কি করা উচিত, আমি আপনাকে বলবো, ব্যক্তিগতভাবে পরামর্শ দিব। আপনারা একদিনও নিজে নিজে সিদ্ধান্ত নিতে যায়েন না, নিজে নিজে বসে থাকেন না, দুঃখ করেন না। জাস্ট 2 থেকে 3 মাস বা 4 মাস আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ একটা চাকরির বন্দোবস্ত হয়ে যাবে। শুধু যে নিবন্ধনে হবে ব্যাপারটা এমন না, আপনার চাকরি 10 থেকে 20তম গ্রেডের ওখানে যেখানে অ্যাপ্লাই করেছেন ওখানে পরীক্ষা দিবেন, ওখানে হয়ে যেতে পারে। আবার অনেকের চাকরি হয়ে যেতে পারে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ, যেখানে আপনি অ্যাপ্লাই করে রেখেছেন, ইনশাল্লাহ এটাতে হয়ে যাবে। আবার প্রাইমারি কিন্তু পরীক্ষা মনে হয় পুনরায় নিবে। এই যে কিছুদিন আগে যেটা হলো, এটা নিয়ে ডিভাইস পার্টি ধরা খাইলো, তারপরেও এটাকে জায়েজ করে দেখা যাচ্ছে যে ফল প্রকাশ করে দিয়েছে। তো এটাকে আবার তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী। দেখা যাক কি হয়। সুতরাং আপনারা হতাশ হবেন না, চেষ্টা চালিয়ে যান। আপনি যেমন কষ্ট করতেছেন, যেমন দুঃখ আপনার ভিতরে, সে অনুযায়ী আপনি আবার ফলও পাবেন, ঠিক আছে, সে অনুযায়ী আপনি আবার চাকরি পাবেন, আনন্দ করতে পারবেন, পরিবারের সাথে থাকতে পারবেন, ঠিক আছে। টাকা পয়সা না থাকলে কেউ আপনার দাম দিবে না, টাকা পয়সা লাগবে জীবনে। আচ্ছা, আর যারা যারা টাকা পাঠিয়েছেন তারা কমেন্টে লিখবেন পেমেন্ট ডান। অনেকেই টাকা পাঠিয়ে দিয়েছেন অলরেডি, আমার এখানে মেসেজ আসতেছে, আমি মেসেজ পেয়েছি। আপনারা টাকা পাঠিয়েছেন, তা আপনি পেমেন্ট ডান লিখবেন, তাহলে আপনাকে খুঁজে আমরা বের করে গ্রুপের মধ্যে অ্যাড করে ফেলবো, সিক্রেট গ্রুপে। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না? কার্বন ডাই অক্সাইড গ্যাস যদি বেশি হয় তাহলে কোনো প্রাণী বসবাস করতে পারবে না। তাইলে সেটা হচ্ছে 25%। কার্বন ডাই অক্সাইড যদি 25% বৃদ্ধি পায়, 25%, তাহলে সেখানে কোনো প্রাণীর অস্তিত্ব থাকতে পারবে না। আচ্ছা, টাকা ছাড়া দাম নাই স্যার, ঠিক বলেছেন জেরিন আক্তার, সত্য কথা, মনের কথা বলেছেন। সবাই শুধু মুখে অনেক কথা বলে, বাস্তবিক মানে প্র্যাকটিক্যাল লাইফ কিন্তু কঠিন। সেখানে দেখা যায় টাকাই সব। টাকা থাকলে আপনাকে সমাজে মূল্যায়ন করছে, আর বাবা মা পর্যন্ত আপনাকে দেখবেন যে বেশি ডাকে। টাকা নাই মানে আপনার কোনো মূল্যও নাই। এই জন্য টাকা ইনকাম করতে হবে আপনাকে, যে কোনো উপায়ে টাকা লাগবে ভাই। আচ্ছা, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস, এই টাকা অর্জন করতে হলে আপনাকে তো চাকরি লাগবে।
এমনি আপনাকে কেউ টাকা দিবে না, আপনাকে একটা পন্থা লাগবে। সুতরাং আপনাকে চাকরি পাইতে হবে যে কোনো উপায়ে। হ্যাঁ, ফ্রি ক্লাস কোনো মেইন ফ্যাক্ট না, অ্যাডমিশন মেইন ফ্যাক্ট। এই তো গুরুত্বপূর্ণ কথা বলেছেন আলমগীর হোসাইন। আমাদের ফ্রি ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আমাদের অনেক ভাই বোন যারা 19তম নিবন্ধনে ভর্তি হতে চায় তাদেরকে জানানো, ঠিক আছে। আর আমাদের মূল ক্লাস মূলত পেইড বেসে, আমাদের মূল ক্লাস হচ্ছে পেইড বেসের মধ্যে হয়। যারা ভর্তি হয়েছে তাদেরকে আমরা টপিক ধরে ধরে ওখানে পড়াই, ঠিক আছে। আর এই ক্লাসগুলো মূলত হচ্ছে আপনারা যারা ধৈর্য সহকারে, আমাদের অনেক পেইড বেসের স্টুডেন্ট আছে এখানে এই ক্লাসগুলো করে, তারা উপকৃত হচ্ছে। কারণ আমি বলেছি আজকের এই 50টি প্রশ্ন সলিউশনের মাধ্যমে আপনার জীবনে একটা আমূল পরিবর্তন আসবে, এবং এখান থেকে 2 থেকে 3 মার্ক আপনি কমন পাবেন ইনশাআল্লাহ। 2 থেকে 3 মার্ক আজকের ক্লাস থেকে কমন পাবেন, আমি তো বললাম। কারণ আন্তর্জাতিক পরিবেশ ইস্যু থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। তা আপনি যদি এটার গুরুত্ব না বুঝেন, গুরুত্ব যদি না দেন, তাহলে আপনাকে আসলে চান্স পাওয়ানো খুব কঠিন হবে। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা? কার্বন ডাই অক্সাইড পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটি? কার্বন ডাই অক্সাইড গ্যাস। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য যেটা দায়ী সেটা হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস। জি, নবী হোসাইন, ডালিম শর্মা ভুল বলেছেন। তারপরে হচ্ছে নাসরিন সুলতানা, নীলা আপনি সঠিক বলেছেন। রুকসানা আক্তার, সোনিয়া, তাহরিন ইসলাম খান, আতিকুল ইসলাম, অর্ণব, আনোয়ার হোসেন আনোয়ার, রুকসানা আক্তার, ইমরান হাসান, তারপরে হচ্ছে শাহিদ হাসান, তুমি আসবে বলে অনেকের অ্যান্সার সঠিক হয়েছে। তার মানে কার্বন ডাই অক্সাইড গ্যাস এটা এই তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী। তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী। গত 100 বছরে 0.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে আমাদের পৃথিবীতে। কি পরিমাণ গরম! ইভেন এই গরমে এই তাপমাত্রার কারণে দেখা যায় মানে শত শত একর জমিতে আগুন লেগে পুড়ে গেছে। তারপর গাছপালা পুড়ে যাচ্ছে, বন জঙ্গলের মধ্যে আগুন লেগে বন উজাড় হয়ে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বেশি উষ্ণতম স্থান যেটা, সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের। গত বছর এক আগুন লেগে 1.5 মাস পর্যন্ত জ্বলছে, নিভাইতে পারে না। এত প্রযুক্তি। আর এরকম যদি বাংলাদেশে হতো, বাংলাদেশ জ্বলে যেত। বাংলাদেশে এত কি শক্তিশালী প্রযুক্তি আছে? আমেরিকা যেমন আছে, সে আমেরিকা সরকার 1.5 মাস লেগেছে তাদের সে আগুন নিভাইতে। সুতরাং এই জলবায়ু সম্পর্কে আপনাদের প্রত্যেকের সচেতন থাকাটা জরুরি। এখানে আসে নিচের কোনটি গ্রিন হাউস হিসেবে পরিচিত? এই প্রশ্নটা কতবার আসছে দেখেন। 10 থেকে 20তম গ্রেডে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেও এই প্রশ্নটা এসেছে। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? মানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন কোনটা গ্রিন হাউস গ্যাস হিসেবে পরিচিত? কে বলতে পারবেন কোনটা গ্রিন হাউস গ্যাস হিসেবে পরিচিত? গ্রিন হাউস গ্যাস হিসেবে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড নাকি হাইড্রোজেন? কার্বন ডাই অক্সাইড। গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। কার্বন ডাই অক্সাইড গ্যাস এটা অনেক পরীক্ষাতে এসেছে। বিসিএস এর প্রশ্ন এটা। দেখেন বিসিএস এর প্রশ্নটা কতগুলো পরীক্ষাতে এসেছে। তারপরে পরের প্রশ্ন অ্যান্সার করেন এটা। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরের নাম কি? আর সাথে সাথে যারা 19তম নিবন্ধনে ভর্তি হবেন তারা ভর্তি হতে থাকেন। টাকা নাই কি করব? যে টাকা নাই তাইলে হচ্ছে কষ্ট করতে হবে, ফ্রি ক্লাস করেন। যার টাকা নাই ফ্রি ক্লাস করবেন, ঠিক আছে। আপনার কাছে কত টাকা আছে? যদি আর্থিক কারো সমস্যা থাকে তাহলে আপনি নক দিয়েন, এই নাম্বারে বইলেন যে ভাইয়া আমার কাছে আসলে 100 টাকা কম আছে, 50 টাকা কম আছে। আচ্ছা, এটার জন্য নক দিতে হবে না। যাদের 1199 টাকার মধ্যে 99 টাকাও নাই, 1100 টাকাও আছে, আপনি পাঠিয়ে দিন। হ্যাঁ, 1100 টাকাও পাঠিয়ে দিন, আমরা অ্যাড করে ফেলবো। আর যাদের কাছে 500 আছে, মনে করেন যে ভাই আমার কাছে তো 500 আছে, আমার বাকিটা হচ্ছে আমি পরে দিতে চাই, তাহলে আপনি পরে দিন, ঠিক আছে, পরে দিব। যদি এরকমও থেকে থাকেন আপনি পরেও দিতে পারবেন,
যে ভাইয়া আমি ক্লাস শুরু হলে আমি সাথে সাথে দিয়ে দিব, তাহলে আমরা নোট করে রাখবো, আপনাকে গ্রুপে অ্যাড করে দিব, আমরা গ্রুপে অ্যাড করব। আমার কাছে 100 টাকা আছে, 100 টাকাতে কিচ্ছু হবে না ভাইয়া, 100 টাকা দিয়ে আপনি একবেলা খাইতেও পারবেন না। আমরা তো একটা নামে মাত্র টাকা নিচ্ছি, যে পরিমাণ পরিশ্রম হয় একদিন ক্লাস নিয়েন, এক একটা ক্লাস রেডি করতে আপনাদের জন্য মানে অনেক কষ্ট হয়। তো তারপরেও যেহেতু আমরা এই জগৎটাকে এনজয় করি, আপনাদেরকে নিয়ে আমরা কাজ করি, আমাদের দ্বারা আপনাদের উপকার হয়, সেই জন্য আমাদের এটা কষ্ট মনে করি না। আমরা নামে মাত্র একটা ফি নিয়ে আমাদের দক্ষ একটা শিক্ষক প্যানেল আপনাদের এই ক্লাসগুলো নেয়। তাহলে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর কোনটি? বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার নাকি থার্মোস্ফিয়ার? এটা সঠিক অ্যান্সার কোনটা হবে? এটা সঠিক অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর আপনি এবার মনে রাখতে পারেন, এতামে স্ট্রাটো, এতামে স্ট্রাটো, এই যে এতামে স্ট্রাটো, এটা দিয়ে কিভাবে মনে রাখবেন? এতে হচ্ছে এক্সোমন্ডল, তাতে তাপমন্ডল, মেতে মেসোমন্ডল, স্ট্রা মানে স্ট্রাটোমন্ডল, টতে হচ্ছে ট্রপোমন্ডল। তো বায়ুমণ্ডলের এই 5টি স্তর পরীক্ষাতে আসে। বায়ুমণ্ডলের স্তর কয়টি? মনে রাখতে হবে বায়ুমণ্ডলের স্তর হচ্ছে 5টি। বায়ুমণ্ডলের স্তর কয়টি? বায়ুমণ্ডলের স্তর হচ্ছে 5টি। এই 5টি স্তরের মধ্যে প্রশ্ন করেছে দ্বিতীয় স্তর কোনটি? এই যে এখান থেকে দ্বিতীয় স্তর আসবে, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হলো চতুর্থ, আর সবচেয়ে উঁচুতে যেটা সেটা হচ্ছে পঞ্চম। এভাবে আপনি মনে রাখবেন, এতামে স্ট্রাটো। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর হিসেবে পরিচিত এই স্ট্রাটোস্ফিয়ারটা। স্ট্রাটোস্ফিয়ারটা বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর হিসেবে পরিচিত। ক্লিয়ার না? বলেন, যাদের যাদের ক্লিয়ার হয়েছে লিখবেন আলহামদুলিল্লাহ, ডান। আলহামদুলিল্লাহ ডান, এটা লিখবেন আপনারা। তাহলে আমার সামনে তাড়াতাড়ি পড়াতে পারবো, আমি সামনে যেতে পারবো আপনাদের রিয়াকশনের উপরে। শেষ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে পরের প্রশ্ন আসি আমরা। আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে? জি হ্যাঁ, এটা আপনারা নেক্সট অথবা ডান যদি লিখেন আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পেরেছেন। ডান অথবা নেক্সট অথবা আলহামদুলিল্লাহ বুঝছি অথবা ভাইয়া সামনে যান, তাহলে আমি সামনে এগোবো আর কি। আর আমাদের আবারও বলে রাখি, আমাদের এই কোর্সটা 19তম নিবন্ধনের যে কোর্সটা, এটা কিন্তু আপনাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত চলবে। 1199 টাকা দিয়ে আপনি কিন্তু পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস করার সুযোগ পাচ্ছেন। ঠিক আছে? এখানে আমরা শীট প্রদান করব, তারপরে এখানে আমরা পরীক্ষা নিব। একটা টাকাও লাগবে না আপনার, 100টা পরীক্ষা নিব আমরা। তো পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করলেন কোন অবস্থানে আছেন, আর কয়েকটা ক্লাস করার পরে আপনার কাছে ভালো লাগবে, আপনার মনে হবে যে 1199 টাকা আমার উসুল হয়ে গেছে। তো এই জন্য আপনাদেরকে বলি যে সময় থাকতে আপনি কাজ করেন, সময় চলে গেলে সাধন হবে না। আপনি কান্নাকাটি করেও আপনার বয়সকে আর ফিরিয়ে আনতে পারবেন না। যারা আপনাকে বুদ্ধি দেয়, ধর কিছু করার দরকার নেই, এইভাবে চেষ্টা কর, বই কিনা বাসা বসে বসে পড়, এরকম অনেক বুদ্ধি দিবে আপনাকে। বুদ্ধিজীবীর অভাব নেই পৃথিবীতে, কিন্তু কাজের কাজটা কেউ করে না। আপনি যখন বিপদে পড়বেন বলবো যে সেটা আমাকে বলতা, তাহলে তো এরকম হতো না। বিভিন্ন ধরনের কথা বলে আপনাকে এমন একটা ভাব নিচ্ছে মনে সব আপনার করে দিত। ঠিক আছে? আপনি আপনার ফ্রেন্ডের কাছে যদি বলেন যে আমাকে একটা টিউশন দিস, বলছি শীত রে, গত সপ্তাহে আমার কাছে একটা টিউশন ছিল, কোনো টিচার পাই না, পরে একজনকে আমি দিয়ে দিছি। মানে এমন একটা ভাব নিচ্ছে মনে হয় ওনার কাছে শুধু টিউশন আর টিউশন। ঠিক আছে? নিজের কাজটা নিজেকে করতে হয়, নিজের বুদ্ধি নিজেই খাটাতে হয়। আর এই বয়সে আসলে আপনাদেরকে জ্ঞান দেওয়াও সম্ভব না, মানে সমুচীন না। কারণ কি, আপনারা মোটামুটি ম্যাচিওর, অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছেন, ডিগ্রি করেছেন, ডিপ্লোমা করেছেন। আপনার যেই জ্ঞান, আপনার যেই ম্যাচিউরিটি, এখানে আসলে জ্ঞান দেয়া ঠিক নয়।
আপনার এখন কাজ কি? আপনার এখন কাজ হচ্ছে নিজের সাথে বসা, আপনার দুর্বলতা কোথায় সেটাকে ফাইন্ড আউট করা। এই টাকা আপনার কাছে বেশি যদি হয়ে যায় তাহলে আপনি অনেক পিছিয়ে যাবেন। পড়াশোনার মধ্যে ইনভেস্ট করতে হয়। শিক্ষা খাতে যতটুকু টাকা আপনি ইনভেস্ট করবেন এটা আবার 3 গুণ 4 গুণ 5 গুণে আপনার দিকে ফিরে আসবে। ঠিক আছে, এখানে লস নাই, ফিরে আসবে আপনার দিকে। তাহলে আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে? 5 ভাগ। আদর্শ মাটিতে 5 ভাগ জৈব পদার্থ থাকে। একটি আদর্শ মাটিতে 5 ভাগ জৈব পদার্থ থাকে। তো যারা 5 ভাগ দিয়েছেন তাদেরটাই সঠিক হয়েছে। 20 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে? বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে? অক্সিজেন, নাইট্রোজেন, মিথেন নাকি ওজোন? বায়ুমণ্ডলের কোন উপাদানটি অতি বেগুনি রশ্মিকে শোষণ করে? অক্সিজেন নাকি নাইট্রোজেন নাকি মিথেন নাকি ওজোন? এটা আপনাদের কাছে জানতে চেয়েছে। অ্যান্সার করুন। তো এগুলা টানা মুখস্থ করে ফেলতে হবে, বুঝতে হবে এবং কি সাথে সাথে মুখস্থ করতে হবে। যে পাপড়ি জামান ব্যাটে বলে মিলে গেছে, তাই না? যে গাজী তানিয়া আক্তার, শাহানাজ সাবা, তারপরে এই নামটা পড়তে ভাল লাগে না, তুমি আসবে বলে, এই নামটা চেঞ্জ করে ফেলেন। ঠিক আছে, এটা কোনো নাম হয় না। তারপরে আতিকুল ইসলাম অর্ণব, তারপরে হচ্ছে আয়েশা সিদ্দিকা, মিজানুর রহমান, তারপর হচ্ছে ইসরাত আমিনা, ইমরান হাসান ইমরান সঠিক বলার চেষ্টা করেছেন। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? ওজন। তাহলে ওজন যারা দিয়েছেন তাদেরটাই সঠিক হয়েছে। ওজন বলেছেন যারা, আপনারটা সঠিক হয়েছে। বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে ফেলে? সেটা হচ্ছে ওজোন গ্যাস। অতি বেগুনি রশ্মি সেটা সূর্য থেকে আসে, আলট্রা ভায়োলেট রে। এটাকে বায়ুমণ্ডলে আসার সাথে সাথে শোষণ করে ফেলে কে? ওজোন গ্যাস। কিন্তু সে ওজোন গ্যাস আজকে কি হুমকির মধ্যে। ওজোন গ্যাস ছিদ্র হয়ে আমাদের পৃথিবীর দিকে দেখা যাচ্ছে যে চলে আসতেছে আলট্রা ভায়োলেট রে। ফলে পৃথিবীর মানুষজন অসুস্থ হয়ে মারা যাচ্ছে, ক্যান্সার, চর্মরোগ, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, দেখা যাচ্ছে আলট্রা ভায়োলেট রে এর কারণে। তারপরের প্রশ্ন, এবার আসেন 21 নং প্রশ্ন। এখানে বলা আছে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির কারণ কি? কি কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পায়? হ্যাঁ, তার গাছপালা কমে যাওয়ার কারণে, নাকি ভূপৃষ্ঠের কার্বন শিলার ভাঙন, নাকি যানবাহনের সংখ্যা বৃদ্ধি, নাকি ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড কি কারণে বৃদ্ধি পাচ্ছে? কি কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পেয়ে ওজোন গ্যাস ধ্বংস করে দিচ্ছে? এই যে O3 কে ধ্বংস করে দিচ্ছে। গাছপালা কমে যাওয়া? নো। গাছপালা কমে যাওয়া, নাকি ভূপৃষ্ঠের কার্বন শিলার ভাঙনের কারণে, নাকি যানবাহনের সংখ্যা বৃদ্ধির কারণে ব্যাপক জনসংখ্যা বৃদ্ধি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার অনেকেই দিয়েছেন, সেটা হচ্ছে গাছপালা কমে যাওয়া। এই গাছপালা কমে যাওয়ার কারণে কি হচ্ছে? এই কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তা আমরা সাধারণত নিঃশ্বাসের সাথে যেই কার্বন ডাই অক্সাইড গ্যাস ছাড়ি সেটাকে শোষণ করে নেয় কে? সেটাকে শোষণ করে হচ্ছে দেখা যায় গাছপালা। কিন্তু গাছপালা না থাকলে দেখা যাচ্ছে যে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে না। কার্বন ডাই অক্সাইড বেড়ে এটা কই যায়? এটা হচ্ছে বায়ুমণ্ডলের সাথে মিশে যায়, মিশে গিয়ে এই ওজোন গ্যাসটাকে ধ্বংস করে ফেলে। ঠিক আছে, ওজোন গ্যাসকে ধ্বংস করে ফেলে। তো এই কারণে গাছপালা কমে যাইলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পেয়ে যায়। তারপরে যে দেশে সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গমন হয় কোন দেশে? দেখেন এই প্রশ্নটা কিন্তু একবার আসছিল, আবার দেখেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষাতেও আসছে, আবার ওই যে ডাবির অধীনে 7 কলেজ ওখানে কিন্তু এই প্রশ্নটা আসছে। ঘুরে ফিরে কিন্তু একই জিনিস। অনার্স মাস্টার যে ক্লাসগুলো আমাদের পড়ায় চাকরির পরীক্ষাতে এখানে খুব কমই কাজে লাগে। অ্যাডমিশন টেস্টের সময় যা পড়েছেন দেখেন চাকরির পরীক্ষাতে ওগুলোই।
এই জন্য অ্যাডমিশন টেস্টের যে নোটগুলো ওগুলো যদি আপনার কাছে থাকে রিভাইজ করেন, অনেক কাজে দিবে, আমাদের ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। আর যদি না করে থাকেন এখন নোট করেন, নোট করে রেখে দেন, সময় পাইলে এগুলা পড়বেন। নিবন্ধনের জন্য এই প্রশ্নগুলো অতীব জরুরি, অতীব জরুরি। আমরা কিন্তু নিবন্ধনে বিগত সালের প্রশ্নগুলো থেকে দেখা যাচ্ছে যে আমাদের এক একটা টপিক যখন শেষ হয়, যখন আমরা ধরেন একটা টপিক শেষ হলো, টপিক 1 শেষ হলো, এই টপিক 1 শেষ হওয়ার সাথে সাথে আমরা কি করি, একটা পরীক্ষা নেই, এক্সাম নেই। তো এক্সামটা আমরা চেষ্টা করি যে প্রশ্নগুলো বিগত সালে এসেছে এই টপিক থেকে ওই প্রশ্নগুলো দেয়ার, এবং আরো 50% প্রশ্ন আমরা নিজেরা বানাই তারপরে হচ্ছে এই এক্সাম শিটটা তৈরি করি। সুতরাং যেহেতু গবেষণামূলক এই ক্লাসগুলো আপনি মিস কেন করবেন? যারা ভর্তি হন নাই ভর্তি হয়ে যান, উপকার হবে, আপনারও উপকার হবে, আমাদেরও উপকার হবে, উভয়ের উপকার হচ্ছে, বোথ আর উইনার। আচ্ছা ঠিক আছে, তাইলে গ্রিনহাউস গ্যাস নির্গমন হয়, যে দেশে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন হয় সে দেশটার নাম হচ্ছে রাশিয়া। ঠিক আছে, সে দেশটার নাম হচ্ছে রাশিয়া। এখানে যদি যুক্তরাষ্ট্র থাকতো তাহলে যুক্তরাষ্ট্র হতো, যেহেতু যুক্তরাষ্ট্র নাই তার মানে রাশিয়া হবে। ঠিক আছে, এটা অনেক আগে 22-23 আর 24-25 যদি জিজ্ঞেস করা হতো, 24-25 তখন হতো ইউএসএ গ্রিনহাউস গ্যাস নির্গমন করে। আর যদি 22-23 বলা হয়, 22-23 সাল, এই 22-23 সনে তখন হচ্ছে রাশিয়া। সুতরাং আপনারা আপডেটটা শিখবেন, এটা হচ্ছে আপগ্রেড। এই আপডেট তথ্য হচ্ছে এটা, 24-25 সালে গ্রিনহাউস গ্যাস নির্গমনে সেরা রাষ্ট্র কোনটি, সেটা হচ্ছে এই যুক্তরাষ্ট্র, এই যুক্তরাষ্ট্রটি। তারপরে শেষ, বলেন 22 নাম্বার হয়েছে কিনা? বলেন আপনাদের এখানে কনসেপ্ট ক্লিয়ার কিনা? গুড। তাহলে আসেন 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নে আমরা আসি। এখানে বলা আছে জলবায়ুর কন্যা গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক? জলবায়ু কন্যা হিসেবে পরিচিত একটা মেয়ে, ওই মেয়েটার নাম কি? গ্রেটা থুনবার্গ। এই যে গ্রেটা থুনবার্গ, আমরা সমুদ্র কন্যা নাম শুনেছি তাই না? আমরা সমুদ্র কন্যা নাম শুনেছি, আমরা পাকিস্তানের কন্যা নাম শুনেছি, আবার আমরা বাংলাদেশের কন্যা নাম শুনেছি, তারপরে আমরা প্রকৃতির কন্যা নাম শুনেছি, তারপর আমরা স্বর্গের কন্যা নাম শুনেছি। কিন্তু এখানে ভিন্ন, এখানে বলছে জলবায়ুর কন্যা কাকে বলা হয়, মানে গ্রেটা থুনবার্গকে বলা হয়। এখন উনি কোন দেশের? সুইডেন, ফিনল্যান্ড, আর এগুলো তো আপনারা পারেন তাই না? সমুদ্র কন্যা পটুয়াখালী, এই পটুয়াখালী এটাকে সমুদ্র কন্যা বলা হয়। পাকিস্তানের কন্যা হচ্ছে মালালা, পাকিস্তানের কন্যা। বাংলাদেশের কন্যা কে? হ্যাঁ, বাংলাদেশের কন্যা, বাংলাদেশের কন্যা হিসেবে পরিচিত বাংলাদেশের কন্যা কাকে বলা হয়? আচ্ছা বলছি, তার প্রকৃতির কন্যা যদি বলা হয় সেটা হচ্ছে আপনার নিম গাছ। তারপরে স্বর্গের কন্যা যদি বলা হয় সেটা হচ্ছে নারিকেল গাছ, তাই না? প্রকৃতির সাথে নারিকেল গাছ। তো তেমনি ভাবে গ্রেটা থুনবার্গ কোন দেশের কন্যা হিসাবে পরিচিত? গ্রেটা থুনবার্গ, গ্রেটা থুনবার্গ, গ্রেটা থুনবার্গ হচ্ছে উনি সুইডেনের। এই মেয়েটা জলবায়ু কন্যা কেন বলা হয়? কারণ জলবায়ু বিষয়ে এই মেয়েটা একটা আন্দোলন গড়ে তুলেছিলেন। ঠিক আছে, আন্দোলন করেন, বিশাল একটা আন্দোলন করেন জাতিসংঘের সামনে,
এবং যখন কপ সম্মেলনগুলো হয়, কনফারেন্স অফ পার্টিজ, এই সম্মেলনগুলো হয়, প্রত্যেকটা সম্মেলনে এই মেয়েটি গিয়ে আন্দোলন করে। এই কারণে মেয়েটার নাম দিয়েছে জলবায়ুর কন্যা। তাহলে আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে জলবায়ুর কন্যা কাকে বলা হয়? তাহলে এই জলবায়ুর কন্যা বলা হয় গ্রেটা থুনবার্গ, যিনি সুইডেনের নাগরিক। ঠিক আছে, উনি হচ্ছে সুইডেনের নাগরিক। আচ্ছা, তাহলে এটা গেল। এবার আসেন 1977 সালে গ্রিন বেল্ট মুভমেন্ট প্রতিষ্ঠা করেন ওয়াঙ্গারি মাথাই। এগুলা মূলত এই যে গ্রিন বেল্ট মুভমেন্ট, এগুলো পরিবেশের সাথে, জলবায়ুর সাথে সম্পর্কিত, জলবায়ু বিষয়ক সম্মেলনের নাম। তাহলে ওয়ানগারি মাথাই নাকি উইলি ব্র্যান্ড, জন মুইর, বন্দনা শিব, এটা বর্তমানে একটু আলোচিত। পত্রপত্রিকায় যদি নজর রাখেন দেখবেন গ্রিন বেল্ট মুভমেন্ট এটা নিয়ে অনেক আলোচনা হয়, লেখালেখিও হচ্ছে। ঠিক আছে, লেখালেখি হচ্ছে। তো এটা মূলত হচ্ছে ওয়াঙ্গারি মাথায় তিনি গ্রিন বেল্ট মুভমেন্ট প্রতিষ্ঠা করেছেন। 25 নম্বর প্রশ্ন, এখানে বলা আছে বৈশ্বিক উষ্ণায়নের জন্য মূলত দায়ী যে গ্যাস, আমাদের পৃথিবীতে যে উষ্ণায়ন, এটার জন্য কোন গ্যাস দায়ী? মিথেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড নাকি হিলিয়াম? দেখেন এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষাতে আসে। এখন দেখেন অ্যাডমিশন টেস্টে কিন্তু এর প্রশ্নগুলো এসেছে। আবার এগুলো আপনাদের নিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ। নিবন্ধনে ভাইবেন না যে অ্যাডমিশনে আসছে আমাদের আসবে না, এগুলো কিন্তু নিবন্ধনের জন্যই কিন্তু আমি করাচ্ছি। তাহলে বৈশ্বিক উষ্ণায়নের জন্য মূলত দায়ী যে গ্যাস, সেই গ্যাসটা কোনটা? আচ্ছা, মর্জিনা খাতুন অ্যান্সার করেছেন, আপনি চেষ্টা করেছেন। বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী কার্বন ডাই অক্সাইড গ্যাস। বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী যে গ্যাস সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। আচ্ছা, ইমরান হাসানও সঠিক বলেছেন আপনি। পাপড়ি জামান আপনারটা হয়েছে। তামিম, জি আপনারটা হয়েছে, এমডি তামিম। ইসরা তামিনা, তারপরে হাসি মধু আপনারটা হয়েছে। নাসরিন সুলতানা নীলা, রোকসানা আক্তার, জেরিন আক্তার, তারপরে আমাদের রুবেল মিয়া জয়, আপনাদেরগুলো সঠিক হয়েছে। নবী হোসাইন, মোহাম্মদ আব্দুল হালিম, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা পারতেছেন তার মানে আপনি পড়াশোনা করেছেন। এই জলবায়ু টপিকটা, পরিবেশ সম্পর্কীয় যে টপিকটা, এটা একটু ভালো করে শিখবেন, কারণ এখান থেকে আপনাদের অনেক প্রশ্ন আসবে। আমি বলছি 2 থেকে 3টা, কিন্তু বেশিও আসতে পারে। আর নিবন্ধনে আপনাদের এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন থাকবে জলবায়ু সম্পর্কে। তারপরে ওজোন স্তর পৃথিবীর নিচে কোন রশ্মি থেকে রক্ষা করে? ওজোন স্তর পৃথিবীকে নিচের কোন রশ্মি থেকে রক্ষা করে? এক্স রে নাকি গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি নাকি বিটা? আমি একটু আগে বলেছিলাম আপনাদেরকে সূর্য থেকে, ধরেন এটা হচ্ছে সূর্য, সূর্য থেকে একটা রশ্মি আমাদের পৃথিবীর দিকে আসে, যেটা এই যে ওজোন গ্যাস, যেটা হচ্ছে O3, এই গ্যাসটা কি করে চুষে নেয়। সূর্য থেকে যে রশ্মিটা পৃথিবীর দিকে ধেয়ে আসে, আমাদের এই পৃথিবীর দিকে ধেয়ে আসে, সেটা হচ্ছে O3 গ্যাস কি করে চুষে নেয়। এখন সেটা কোন গ্যাস? এক্স রে অবশ্যই না, নাকি বিটা? না, বিটাও হবে না। এখানে আসলে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে অতি বেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট রে। আল্ট্রাভায়োলেট রে, আল্ট্রাভায়োলেট রে অতি বেগুনি রশ্মি, যেটা আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসে, আমাদের পৃথিবীর যাতে ক্ষতি না করতে পারে তাই ওজোন গ্যাস সেটাকে চুষে নেয়।
কিন্তু বর্তমানে সেটা চুষে নিতে পারে নাই। কারণ হচ্ছে এটা ছিদ্র হয়ে পৃথিবীর দিকে, ওজোন গ্যাস ছিদ্র হয়ে আমাদের পৃথিবীর দিকে আলট্রা ভায়োলেট রে চলে আসছে। উনিশতম নিবন্ধনের নতুন ব্যাচে আমাদের যারা ভর্তি হচ্ছেন, আপনারা টেনশন করার কারণ নেই, আমরা গ্রুপে অ্যাড করেছি। দেখেন আপনারা ভর্তি হয়েছেন কিন্তু অ্যাড করা হয়নি এমন যদি থাকেন বলেন, আমরা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, আরেকটা ঘোষণা আপনাদেরকে আমি দিয়ে দেই। আরেকটা ঘোষণা, যারা শুধু ইংলিশে পড়তে চান, যে অনলি ইংলিশ, যে ভাইয়া আমার আসলে ইংলিশটা দরকার, আপনার জন্য হচ্ছে 750 টাকা। 750 টাকা শুধু ইংলিশে। এই নাম্বারেই আপনি বিকাশ করবেন, এই নাম্বারে আপনি বিকাশ অথবা নগদ করবেন। অনলি ইংলিশ। যদি মনে হয় যে ভাইয়া আমি শুধু ইংলিশটা পড়বো, আমি অন্য কোনো সাবজেক্ট পড়তে চাই না, ঠিক আছে, তাও হয়। আর যারা বলেন যে না ভাইয়া আমার নিবন্ধন টার্গেট, তাইলে আমাকে কি করতে হবে? তাহলে আপনাকে 1199 টাকা দিতে হবে। আমরা এখানে আপনার বাংলাটা বেসিক থেকে পড়াবো, তারপরে ইংলিশ একবারে ধরে ধরে আপনাকে পড়াবো, বানান সহকারে আবার পড়াবো, এখানে গ্রামার বানান এগুলো সহ পড়াবো। আর জিকেটা আমি নিজেই নিব। তারপর হচ্ছে বাংলা, কি বলে, ম্যাথ, ম্যাথ আছে আমাদের, ম্যাথ, তারপর হচ্ছে ডেইলি সায়েন্স। এই যে 5টি বিষয়, এই 5টি বিষয়ের উপরে আমাদের 100+ ক্লাস থাকবে। 100টার উপরে আপনার ক্লাস থাকবে। এই ক্লাসগুলো অতীব জরুরি আপনাদের জন্য, অতীব জরুরি। এই ক্লাসগুলো যদি আপনি করেন, যদি চাকরি নাও পান, আপনি সমৃদ্ধ হবেন এবং আপনি অন্তত এতটুকু বলতে পারবেন যে না আমি আসলে কিছু শিখতে পেরেছি। আমি অনার্স মাস্টার্সে যে বিষয়গুলো গ্যাপ ছিল এটা ফিল আপ হয়েছে এই কোর্সের মাধ্যমে। নিজে নিজে এগুলো হবে না, নিজে নিজে এগুলো করতে যায়েন না। আচ্ছা, যারা ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন, এটা অ্যান্সার করেছেন ধর্মীয় আন্দোলন, শান্তিবাদী আন্দোলন, পরিবেশবাদী আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন। কোনটা অ্যান্সার করেছেন? পরিবেশবাদী আন্দোলন। এই তো পরিবেশবাদী আন্দোলন যারা দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে। পরিবেশবাদী আন্দোলন, যে আমাদের গাজী তানিয়া আক্তার, ইমরান হাসান, তারপর হচ্ছে রাবিয়া কামরুল, তামিম, মনি মুক্তা, রবি রিদি, তারপর হচ্ছে রুবেল মিয়া জয়, আপনাদের গুলো সঠিক হয়েছে, আপনাদের অ্যান্সার সঠিক হয়েছে। তাইলে এটা শেষ। 27 নাম্বার আশা করি যে ডান। 27 নাম্বারটা হচ্ছে মূলত একটা পরিবেশবাদী আন্দোলনের নাম। এরা একটা গ্রুপ, এরা হচ্ছে পরিবেশ বিষয়ক বিভিন্ন বিষয়ে মানুষকে কি করে সচেতনতা তৈরি করে। তারপরে কখন ও কোথায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন প্রতিষ্ঠিত হয়? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন এটা প্রতিষ্ঠিত হয় কোথায়? এটাও পরিবেশবাদী সংগঠন। 44তম বিসিএস প্রশ্নটা এসেছে। পরিবেশবাদী জোট, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন, এটা কি ফ্রান্সে, সুইডেনে, রোমে নাকি লন্ডনে প্রতিষ্ঠিত হয়? এটা আমরা একটু দেখে নেই। এটা হচ্ছে ফ্রান্সে 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা হচ্ছে ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়েছিল। এগুলো টানা মুখস্থ করে ফেলতে হবে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন এটা হলো ফ্রান্সে 1948 প্রতিষ্ঠিত হয়েছিল। 1948 সালে ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়েছিল এটি। তারপরে 29 নম্বর প্রশ্ন, যে ইউনিটার নেশনস ফ্রেমওয়ার্ক, এটা মূলত ইউনাইটেড হবে। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনজারভেশন অন ক্লাইমেট চেঞ্জ এর মূল আলোচ্য বিষয় কি? ইউনাইটেড নেশনস এটা মূলত হচ্ছে ইউএনএফসিসিসি, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর মূল আলোচ্য বিষয়টা কি? এটা ফুল মিনিংটা আসে, এই জন্য এটা ফুল মিনিংটা মুখস্থ করতে হয়। জীবাশ্ম জ্বালানি নো, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ নাকি সমুদ্রের উচ্চতা বৃদ্ধি নাকি বৈশ্বিক মরুকরণের প্রক্রিয়া, এটা অ্যান্সার আপনারা করবেন। তাহলে এটা সঠিক অ্যান্সার।
আচ্ছা, মোহাম্মদ আব্দুল হালিম হালিম অ্যান্সার করেছেন। তারপর জাহাঙ্গীর আলম, জি আপনারটা হয়েছে। মণিমুক্তা, সুজন কুমার, শাহানা সাবা, সুজন কুমার একটা হয়েছে। ইমরান হাসান, হাসি মধু, জেরিন আক্তার আপু, তারপরে হচ্ছে খাদেম ইসলাম, তারপরে শেখ রুবেল রানা। জি, তার মানে হচ্ছে সঠিক অ্যান্সারটা চলে আসছে, সেটা হচ্ছে অ্যান্সার খ। আপনাদের গুলো অধিকাংশের হয়েছে যারা খ দিয়েছেন। গ্রিন হাউস গ্যাস নিঃসরণ ও প্রশমন। গ্রিন হাউস গ্যাস নিঃসরণ ও প্রশমন এর জন্য মূলত ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এটা প্রতিষ্ঠিত হয়েছে। এটার মূল কথা হচ্ছে গ্রিন হাউস গ্যাস কিভাবে কমানো যায়। তারপরে 30 নম্বর প্রশ্ন অ্যান্সার V20, এটা দেখেন 40তম বিসিএস আসছে। V20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? অনেকে কৃষি দিয়ে দিবে, ঠিক আছে, এটা হবে না। তাহলে দারিদ্র বিমোচন, নো, এটা হবে না। বিনিয়োগ সম্পর্কিত, না, এটা হবে না। মনে রাখবেন, এটা হয়তো আপনারা গেস করে অ্যান্সার করে ফেলতেছেন যে ভাইয়া যেহেতু জলবায়ু, তারপরে হচ্ছে কি বলে পরিবেশ, পরিবেশ নিয়ে পড়াচ্ছে, সুতরাং অ্যান্সার হবে জলবায়ু পরিবর্তন। কিন্তু যখন আপনার পরীক্ষাতে 25টা বা 30টা প্রশ্ন আসবে, তখন তার সেখানে আইডেন্টিফাই করা থাকবে না V20 মানে কি। আপনারা অনেকে দারিদ্র বিমোচন দিয়ে দিতে পারেন। তাহলে B20 মানে হলো জলবায়ু পরিবর্তন। B20 মানে হচ্ছে জলবায়ু পরিবর্তন। B20 মানে হলো জলবায়ু পরিবর্তন। B20 হলো জলবায়ু পরিবর্তন। আচ্ছা, তারপরের প্রশ্ন আমরা একটু দেখে নেই কি আছে। পরের প্রশ্নে বলা আছে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা UNEP ও জলবায়ু বিষয়ক সংস্থা WMO এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে কোনটা? দেখেন, UNEP মানে কি? UNEP ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। আরেকটা হচ্ছে WMO, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। এই দুইটা ফুল মিনিং মনে রাখবেন। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম একটা, আর হচ্ছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। এই দুইটার সমন্বয়ে একটা সংস্থা প্রতিষ্ঠা হয়েছে, সেটা কি? IPCC, COP21, গ্রিন পিস, সেইরা ক্লাব। তাহলে কোনটা হবে? মনে রাখতে হবে UNEP আর হচ্ছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল। এই যে আপনারা অনেকে গ্রিন পিস দিচ্ছেন, নো, গ্রিন পিস না। গ্রিন পিস হবে না, গ্রিন পিস এটা আলাদা। গ্রিন পিস, আচ্ছা, সবাই দেখছি গ্রিন পিস দিচ্ছেন। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? IPCC, ইন্টার প্যানেল কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। IPCC হবে, হ্যাঁ, IPCC যারা দিয়েছেন তাদেরটাই হয়েছে IPCC। তাহলে UNEP এবং WMO প্রতিষ্ঠা করেছে জলবায়ু বিষয়ক যে প্রোগ্রাম, জলবায়ু বিষয়ক যে সংস্থা, সেটার নাম হচ্ছে IPCC।
ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। তারপরে আমরা খুব কাছাকাছি চলে আসছি, বলছি 50টি প্রশ্ন আমরা সলভ করব আমাদের এই ক্লাসের মধ্যে। তা আমাদের প্রায় 41তম প্রশ্নে চলে আসছি। যারা এই ক্লাসগুলি মিস করলেন তাদের কপালে আজকের ক্লাসটা আসলে মানে ঝুটো না। কতটা ক্লাস গেছে, এখন কি ভর্তি হতে পারবো? আচ্ছা, আপনি নতুন ব্যাচে ভর্তি হতে পারবেন। আপনি নতুন যে ব্যাচ, এই নতুন ব্যাচে ভর্তি হবেন, ভর্তি হতে পারবেন, নতুন ব্যাচে ভর্তি হতে পারবেন। নতুন ব্যাচে ভর্তি হতে আপনাকে যা করতে হবে, আমরা নতুন ব্যাচের ফি ধরেছি 3000, ফি 3000 টাকা আমরা ধরেছি, কিন্তু বর্তমানে 3000 টাকা দিতে হচ্ছে না। এখন আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি, ডিসকাউন্ট দিয়ে এখন আমরা নিচ্ছি মাত্র 1199 টাকা। এই 1199 টাকা আমি যতক্ষণ পর্যন্ত 50টা প্রশ্ন শেষ না করব ততক্ষণ পর্যন্ত আপনি ভর্তি হতে পারবেন। আপনি ভর্তি না হলে ক্লাসের মজা পাবেন না, ভর্তি না হলে মায়া লাগবে না, ভর্তি না হলে পড়ায় সেই আগ্রহ পাবেন না। ভর্তি হতে হবে। টাকা খরচ করলেই আপনার কাছে কি লাগবে? মায়া লাগবে, আপনাকে পড়তে মনে চাইবে, মোটিভেশন পাবেন। ফ্রিতে কখনো কিছু লাভ হয় না, একবার স্বল্প, একবার অল্প লাভ হয়। তাহলে গ্রিন পিস এটা কি হল্যান্ডের, পোল্যান্ডের, ফিনল্যান্ডের নাকি নিউজিল্যান্ডের? গ্রিন পিস, যেহেতু আজান হচ্ছে আমরা ইশারায় ইশারায় পড়ব, কে আমরা ইশারায় ইশারায় অ্যান্সার করে ফেলব। হল্যান্ড, হল্যান্ড মানে মূলত হচ্ছে নেদারল্যান্ড। এই হল্যান্ড মানে হচ্ছে কি নেদারল্যান্ড। গ্রিন পিস এটি পরিবেশবাদী সংগঠন। পরিবেশবাদী সংগঠন গ্রিন পিস হচ্ছে একটি পরিবেশবাদী সংগঠন। গ্রিন পিস হলো পরিবেশবাদী সংগঠন, যেটা কোন দেশের? নেদারল্যান্ড ভিত্তিক। তারপরে আসেন 42, অ্যান্সার করেন, আপনারা অ্যান্সার করেন। এটা IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী কি করা? প্রাকৃতিক সম্পদ রক্ষা, মানবাধিকার সংরক্ষণ, পানি সম্পদ সংরক্ষণ আর জলবায়ু সংরক্ষণ করা। IUCN এর কাজ মূলত প্রাকৃতিক সম্পদ রক্ষা করা। IUCN মুখস্থ করে ফেলবেন। IUCN এরা কি করে? প্রাকৃতিক সম্পদ রক্ষা করে। IUCN প্রাকৃতিক সম্পদ রক্ষা করে থাকে। তারপর আসেন প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ এটা সংরক্ষণের জন্য সংরক্ষণের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? জাপানের নাগাসাকি, অস্ট্রেলিয়ার ক্যানবেরা, রাশিয়ার আশখাবাদে নাকি কানাডার ভ্যাঙ্কুভারে? প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ এটা 11তম BCS এর প্রশ্ন। দেখছেন জলবায়ু থেকে কত পরিমাণ প্রশ্ন আসছে। আমি তো এখানে 50টা মাত্র দেখিয়েছি, আর এই 50টা অত্যধিক গুরুত্ব বলে আমি বাছাই করে 50টা আলোচনা করছি, এবং তার সাথে আমি ব্যাখ্যাগুলো দিচ্ছি, কিছু কিছু ব্যাখ্যা আমি দিয়েছি। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? রাশিয়ার আশখাবাদে। প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় রাশিয়ার আশখাবাদে। রাশিয়ার আশখাবাদে এটা সঠিক অ্যান্সার। যারা যারা রাশিয়ার আশখাবাদে দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে। গ্রিন পিস কি একটু আগে বলেছি। গ্রিন পিস তখন ইংলিশে লেখা ছিল।
এই যে গ্রিন পিস, গ্রিন পিস কিসের নাম? জাতীয়তাবাদী সংগঠন নাকি রাজনৈতিক সংগঠন, মানবতাবাদী সংগঠন, পরিবেশবাদী সংগঠন? এটা অ্যান্সার আপনারা করবেন। গ্রিন পিস কিসের নাম? গ্রিন পিস পরিবেশবাদী সংগঠন নাকি মানবতাবাদী সংগঠন, রাজনৈতিক সংগঠন, জাতীয়তাবাদী সংগঠন? জি জেরিন, আপনারটা হয়েছে, সুজন কুমারেরটা হয়েছে। তারপর সাবিকুন নাহার রানা, সরি শেখ রোবেল রানা, স্বপ্নের পৃথিবী, আনিশা খাতুন, রোকসানা আক্তার, গাজী তানিয়া, সাপওয়ান অবুজমন, স্বপ্ন অবুজমন, নবী হোসাইন, হাসিমুদু, আফরুজা, আপনাদের গুলো হয়েছে। তার মানে পরিবেশবাদী সংগঠনের নাম কি? গ্রিন পিস। পরিবেশবাদী সংগঠনের নামই হচ্ছে গ্রিন পিস। গ্রিন পিস কত সালে প্রতিষ্ঠিত হয়? গ্রিন পিস কত সালে প্রতিষ্ঠিত হয় আপনারা জানেন কি না? যে আমি ভর্তি নিচ্ছি আর অল্প সময়ের জন্য, ভর্তি আর অল্প সময়ের জন্য আমি নিচ্ছি। ঠিক বলেছেন আপনারা, 1971। গ্রিন পিস হচ্ছে 1971। যারা 1971 দিয়েছেন তাদেরটা হয়েছে। গ্রিন পিস মূলত প্রতিষ্ঠিত হয় 1971-এ, 1971 সালে গ্রিন পিস। জি, আমাদের 19তম নিবন্ধনের যে ভর্তিটা আমি একটু পরে কেটে দিলে 3000 টাকা হয়ে যাচ্ছে। আমি যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ পর্যন্ত 1199 টাকা। আমি আর কয়টা আছি বলেন? 6টা প্রশ্ন আছে। আর 50টি প্রশ্নের মধ্যে দেখেন আমরা 44তম প্রশ্নে আছি। আপনাদের যারা এখনো ভর্তি হন নাই, বাকি আছেন আমাদের এখানে, আপনারা ভর্তি হয়ে নেন। আমরা একটু পরে লাইভটা কেটে দিচ্ছি। আসেন 45তম প্রশ্নে চলে যাই। এখানে বলেছে গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ? এটা একটু আগে আমরা বলেছিলাম, হচ্ছে হল্যান্ড, তাই না? হল্যান্ড, সরি নেদারল্যান্ডস। হল্যান্ড আর হবে না, নেদারল্যান্ড ভিত্তিক হবে। এই নেদারল্যান্ড মানে হচ্ছে হল্যান্ড। দুইবার আসছে প্রশ্নটা, নেদারল্যান্ডস হবে। তারপরে দেখেন লস এন্ড ড্যামেজ নামক আন্তর্জাতিক তহবিল কোন বিষয়ের সাথে সম্পর্কিত? বুঝতে পারছেন কোন বিষয়ের সাথে সম্পর্কিত হবে, টপিকের সাথে মিলে যায়। লস এন্ড ড্যামেজ নামক আন্তর্জাতিক তহবিল যে বিষয়ের সাথে সম্পর্কিত, জলবায়ু পরিবর্তন, আন্তর্দেশীয় বাণিজ্য, আন্তর্জাতিক ঋণ, ইউক্রেন যুদ্ধের নেটোর ব্যয়। নেটোর ব্যয় না এটা। তাহলে এটা সঠিক অ্যান্সার জলবায়ু পরিবর্তন। লস এন্ড ড্যামেজ নামক আন্তর্জাতিক একটা তহবিলের নাম, যে জলবায়ুতে যে সকল দেশ শিকার হয়েছে বা জলবায়ু যে দেশে বেশি পরিমাণ প্রভাব ফেলেছে ওই দেশকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য লস এন্ড ড্যামেজ নামক এ ফান্ডিং একটি সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে। পাঠান পাঠান, নো টেনশন নো টেনশন। আরে 50 টাকা কম, ব্যাপার না, পাঠিয়ে দেন টাকা দ্রুত পাঠান। আমি লাইভ কেটে দিচ্ছি তো। আর আছে কত? আর মাত্র 3টা প্রশ্ন আছে, দ্রুত পাঠিয়ে দেন। আপনারা যারা ভর্তি হবেন দ্রুত পাঠিয়ে দেন। এখনো যারা ভর্তি বাকি আছেন তারা পাঠান, ঠিক আছে? এই যে নাম্বার, এটা দেখেন নাম্বার এটা, আর এই নাম্বারে পাঠাইয়া আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দেন যে ভাই আমি টাকা পাঠিয়েছি, স্ক্রিনশট দিবেন এই নাম্বারে। অথবা যদি আপনার হোয়াটসঅ্যাপ না থাকে এই নাম্বারে আপনি মেসেজ করেন আপনার লাস্ট নাম্বার, যে ভাই আমি লাস্ট 3 ডিজিট, এই যে লাস্ট 3 ডিজিট এই নাম্বার থেকে আমি টাকা পাঠিয়েছি, আমাকে অ্যাড করেন। আমরা অ্যাড করে দিব, সাথে সাথে অ্যাড করে দিব। চাকরি পাচ্ছেন না, তারপরে হতাশার মধ্যে আছেন, তাহলে কেমনে বসে থাকেন আপনি? একটু কষ্ট করেন, আর কয়েকটা মাস একটু কষ্ট করেন, 2-3 মাস একটু কষ্ট করেন। আশা করি যে রিজিকের একটা বন্দোবস্ত হয়ে যাবে, চাকরি হয়ে যাবে। 2026 সাল ইনশাল্লাহ, এই 2026 সালের মধ্যে আপনার চাকরি হবে, যদি আপনি নিজেকে চান চেঞ্জ করতে।
আর যদি না চান 2026 কেন, 2036ও হবে না। এই 2036 আপনার চাকরি হবে না যদি নিজেকে পরিবর্তন করতে না চান। যে আজকে সব টপিকটা হচ্ছে পরিবেশ বিষয়ক, পরিবেশ ইস্যু নিয়ে মূলত আজকের এই টপিকটা। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হবে? ইউএনইপি। পরিবেশ রক্ষাকারী সংগঠন কোনটি? জাতিসংঘের পরিবেশ রক্ষাকারী সংগঠন যেটি, সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। রাত্রে করলে ভালো হতো। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার, ক্লাস করতে পারি না স্যার, সকালে পরে করতে হয়, আর লাইভে ক্লাস করার মজা আলাদা। ঠিক বলেছেন। আচ্ছা, আমরা মূলত লাইভ ক্লাস তো যে ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো আমাদের নতুন ভাই বোন যারা আছে তারাও যাতে আমাদের সাথে যুক্ত হতে পারে, এই জন্য তাদের জন্য উন্মুক্ত রেখেছি। লাইভ ক্লাসগুলো অনেক সময় আমরা কেটে দেই। ঠিক আছে, লাইভ ক্লাসগুলো অনেক সময় কেটে দেই। সুতরাং লাইভ ক্লাসগুলো আপনার আমাদের সময় মতো আমরা নিতে হবে, কিন্তু পেইড বেসের ক্লাসগুলো আমরা আপনাদের সাথে আলোচনা করেছি এবং আলোচনা করেই কিন্তু আমরা রাত 9টা থেকে এখন নিচ্ছি। আর একটা বেস এখন হচ্ছে, সে বেসটা আমরা দেখি দুপুর 3টায় চালু করব, অথবা আপনাদের সাথে আলোচনা করে রাতে সেটা চালু করবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন দেখেন 48 নম্বর প্রশ্ন। আমরা দেখি 48 নম্বর প্রশ্ন, গ্রিনহাউস নির্গমন হ্রাস সংক্রান্ত চুক্তি কোনটি? গ্রিনহাউস নির্গমন, যে এই মাত্র ক্লাসে আসলেন, তাই তো? ক্লাস শেষ হয়ে গেল, এই তো আপনারা ঘুমিয়ে থাকেন, ঘুম থেকে জেগে উঠে দেখবেন যে পরীক্ষা একদিন শেষ হয়ে গেছে। আরাম, কষ্ট করতে হবে ভাই, সিরিয়াস হতে হবে, যে কোনো উপায়ে কষ্ট করতে হবে। কষ্ট করলে আল্লাহ সেই কষ্ট অনুযায়ী আপনাকে রিজিকের বন্দোবস্ত করবেন। তাহলে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত চুক্তি কোনটি? এটা হচ্ছে কিউ2 প্রোটোকল। গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস, হ্রাস মানে কমানো, লেজ, ডিক্রিজ। তাহলে এই সংক্রান্ত একটা চুক্তি হয়েছে, সেই চুক্তিটার নাম হচ্ছে কিউ2 প্রোটোকল। এটার নাম হচ্ছে কিউ2 প্রোটোকল। গ্রিনহাউস নির্গমন গ্যাস সংক্রান্ত চুক্তির নাম হচ্ছে কিউ2 প্রোটোকল। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ডের হেড অফিস কোথায়? কোন দেশে গ্রিন ক্লাইমেট ফান্ডের হেড অফিস? ওই দেশটাতে আমাদের যাওয়া উচিত, তাই না? গেলে আপনার লাভ হবে কি? যে দেশ থেকে মানে মূলত যারা জলবায়ুতে আক্রান্ত হয়েছে ওই দেশ থেকে হচ্ছে আপনাকে ফান্ডিং দিবে, অথবা যারা যারা কমিটমেন্ট করেছে যে গ্রিন হাউসে যারা কি বলে জলবায়ুতে যারা আক্রান্ত হয়েছে বা উদ্বাস্তু হয়েছে তাদেরকে সহায়তা দেওয়ার জন্য যারা যারা কমিটমেন্ট করতে চান কমিটমেন্ট করেন, এবং যারা টাকা পাঠাবেন তারা হচ্ছে দক্ষিণ কোরিয়াতে পাঠান। এই দক্ষিণ কোরিয়াতে মূলত গ্রিন ক্লাইমেট ফান্ডের হেড অফিস, ওখানে ব্যাংকটা, ওখানেই মানুষের টাকা নিয়ে জমা দেয়। আর ওখান থেকে জাতিসংঘের নেতৃত্বে বিশ্বের বিভিন্ন দেশে যারা জলবায়ুতে আক্রান্ত হয়েছে বা উদ্বাস্তু হয়েছে তাদেরকে সেবা প্রদান করে থাকে। সর্বশেষ অলস ওয়েল ডেট এন্ডস ওয়েল, শেষ ভালো যার সব ভালো তার। COP28 সম্মেলনটি কি সম্পর্কিত? কপ, এই কপ মানে কি কাশি নাকি? কপ মানে হচ্ছে কনফারেন্স অফ পার্টিজ, কনফারেন্স অফ পার্টিজ। এটা কিসের সাথে সম্পর্কিত? শরণার্থীর অধিকার নিয়ে, নাকি জ্বালানি নিরাপত্তা নিয়ে, সমুদ্র সীমানা নিয়ে, নাকি জলবায়ু পরিবর্তন নিয়ে? এটা আপনারা অ্যান্সার করে ফেলেছেন অলরেডি, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন। এই জলবায়ু পরিবর্তন নিয়ে মূলত কপ সম্মেলনটা হয়। ঠিক আছে, তা আমি একবারে ক্লাসের শেষে চলে আসছি। যারা আমাদের 19তম নিবন্ধনের নতুন ব্যাচে ভর্তি হতে চান তাদের জন্য আমি আজকে অফার দিয়েছি 1199 টাকা। এই অফারটা আমি আর কিছুক্ষণ আমি লাইভটা কেটে দিব না, লাইভটাতে আমি রেখে দিব আপনাদের জন্য, যাতে আপনারা নিশ্চিন্তে ভর্তি হতে পারেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করবেন।
আর যারা শুধু ইংলিশে ভর্তি হবেন, শুধু ইংলিশে যারা ভর্তি হবেন, অনলি ইংলিশ এই সাবজেক্টে যদি ভর্তি হতে চান, তাহলে উপরে দেওয়া নাম্বারে 750 টাকা পাঠাবেন, মাত্র 750 টাকা। আর যারা নিবন্ধনে ভর্তি হবেন, নিবন্ধনের জন্য আপনাকে 1199 টাকা পাঠাতে হবে উপরে দেওয়া নাম্বারে। পাঠিয়ে আপনি স্ক্রিনশট পাঠাবেন। হ্যাঁ, স্ক্রিনশট দিলে আমরা সাথে সাথে আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। আলাদা আলাদা গ্রুপ, অনলি ইংলিশের গ্রুপ আলাদা আর নিবন্ধনের গ্রুপও আলাদা। এই আলাদা গ্রুপের মধ্যে আপনি অ্যাড হয়ে যাবেন। এখন ধরুন আপনার কাছে টাকা পয়সা কম আছে, যদি কম থাকে যে ভাই আমার কাছে 50-60 টাকা 100 টাকা কম আছে, আপনি পাঠিয়ে দেন। অথবা আপনার কাছে 700 টাকা আছে, যে ভাই আমার বিকাশে 700 বা 800 টাকা আছে, আমি এখন কি করব? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি পাঠিয়ে দিয়ে বলবেন যে আমি এটা পরে দিয়ে দিব আপনাকে। তাহলে আমরা একটা নোট রাখবো, ওই নোট অনুযায়ী আমরা যখন ক্লাস স্টার্ট করব, ওই ক্লাস স্টার্ট হওয়ার আগে আপনি আপনার বাকি টাকা পরিশোধ করে দিবেন। এর চেয়ে আর কি সুযোগ দিব বলেন আপনাদেরকে? তো এই সুযোগটা হচ্ছে আপনাদেরকে আমরা দিয়েছি। আপনারা যারা ভর্তি হতে চান 19তম নিবন্ধনের নতুন ব্যাচে আপনারা ভর্তি হয়ে যান। থ্যাংক ইউ সো মাচ।